লোকটার কথা শুনে অতনু হেসে উঠে বলল, অত ভাববেন না, আমাদের কিছু হবে না। এ পথে আমরা এর আগে কতবার যাতায়াত করেছি, কখনো কিছু হয়নি। তাছাড়া সঙ্গে গরুর গাড়ি রয়েছে, গরুর গাড়িতে করে সোজা চলে যাব, কোনো কিছুই হবে না। আপনি চিন্তা করবেন না। লোকটা দাঁড়িয়ে আছে, হাতে একটা লম্বা লাঠি, তার মাথায় একটা লাল কাপড় বাঁধা, গলায় একটা কালো সুতো দিয়ে তাবিজ বাঁধা, পরনে খাটো ধুতি। লোকটা একবার সেই পথের দিকে তাকিয়ে দেখে বলল, সামনের ওই পথের পাশেই কিন্তু দরগা পড়বে। ওই দরগার কাছ থেকে যাওয়ার সময় একটু সাবধানে যাবেন। যাই হোক না কেন, গরুর গাড়ি থামাবেন না, নামলেই কিন্তু বিপদ। অকারণ নামার তো কোনো দরকার দেখতে পাচ্ছি না। আমরা এখান থেকে সোজা গাড়ি ছোটালে 2টো গ্রাম পেরিয়েই আমাদের গ্রামে পৌঁছে যাব। আপনি চিন্তা করবেন না এত। লোকটার মুখটা অন্ধকারে ভালোভাবে দেখা যায় না। এমনিতেই তখন সন্ধে, কিন্তু চারপাশটা একটু বেশিই অন্ধকার হয়েছিল। এই সব দিকে রাতের বেলা নানা ধরনের লোকজন থাকে, কখন কে কি মতলবে আসে বলা যায়। গরুর গাড়ির সামনে বসে থাকা নিতাই কিন্তু একটাও কথা বলছিল না। লোকটা গাড়ির পেছনের দিকে বসে থাকা অতনুর সঙ্গে কথা বলছিল। নিতাই সামনে চুপ করে বসেছিল। এমন সময় অতনু গাড়ি চালাতে বলল। নিতাই তার গলা শুনে গরুর গাড়িটা চালাতে শুরু করতে না করতেই নিতাই একবার পেছনের দিকে মুখ ঘুরিয়ে তাকালো। লোকটা তখনও পথের একপাশে দাঁড়িয়ে আছে। আকাশে চাঁদের অল্প আলোয় লোকটাকে এত দূর থেকেও দেখা যাচ্ছে। গাড়ি চলতে শুরু করতেই অতনু হেসে বলল, হেই, তোমাদের গ্রামের লোকগুলো রাত নামলে এরকম ভয় পায় নাকি? আমাদের মফস্বলে কিন্তু এমন হয় না। তাছাড়া রাতের বেলা গরুর গাড়ি নিয়ে বাড়িতে যাব, তাতে আবার সমস্যার কি আছে? সমস্যা আছে দাদাবাবু। ওই যে দরগার কথা লোকটা বলল, তা অনেক পুরনো। রাতের বেলা দরগার পাশ দিয়ে গেলে অনেকেই অনেক কিছু দেখেছে। অদ্ভুত কিছু ব্যাপারও ঘটে। এই শোনা যায় দরগার ভেতরে নাকি কোনো পীর বা সাধক ওই রকম কেউ একজন থাকতো। সেখানে সে কি সমস্ত সব সাধনা করত। ওই দরগার ভেতরে লোকজন কখনোই যায় না। ওই পীর বাবা বা সাধু বাবা যখন থাকতো তখনও কেউ যেত না, তারপরেও যায়নি। ওদিকে এমনিতেই যাওয়ার দরকার পড়ে না। এমন ফাঁকা জায়গায় এমন একটা দরগা কেউ কেন বানাতে গেল, সেই কথাই ভালো করে কেউ জানে না। নিতাইয়ের কথায় অতনু এবার একটু অবাক হল। গ্রামে ফিরে আসার পরে নিতাইয়ের সঙ্গে ব্যবসার কাজে তাকে নানা সময় এখানে ওখানে যেতে হয়েছে। রাতের বেলা গাড়ি চালিয়ে যেতেই নিতাই বোধহয় ভালোবাসে। সেই নিতাইয়ের মুখে এমন কথা শুনে অতনু যেন একটু অবাকই হয়েছে। এই দেখে অতনুর মনে হলো নিশ্চয়ই এই ব্যাপারটার মধ্যে কিছু একটা আছে। ওদের গরুর গাড়ি এগোতে লাগলো। সেই দরগার কাছাকাছি আসতে না আসতে আকাশের চেহারা কেমন যেন বদলে গেল। কালো মেঘে ততক্ষণে ঢেকে গেছে আকাশটা। টিপটিপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে। শোঁ শোঁ শব্দ করে ঝোড়ো হাওয়া দিচ্ছে। দরগাটা পথের থেকে দেখা যায়। চারপাশটা জঙ্গলে ভরে গিয়েছে। কালো অন্ধকারে যেন ঝুপসি হয়ে ঘাপটি মেরে রয়েছে। এভাবে ভালো করে বোঝা সম্ভব নয়, কিন্তু তবুও লক্ষ্য করলে চাঁদের আলোতে দরগার অবয়বটা দেখা যায়। সেই দিকে তাকালো না অতনু আর নিতাই। সেদিকে না তাকিয়েও সামনের দিক দিয়েই গরুর গাড়ি নিয়ে চলে যাচ্ছিল নিতাই। এমন সময় একটা আশ্চর্য ব্যাপার ঘটল। হঠাৎ হঠাৎ গাড়ির সামনের দিকে একটা বড় গাছের ডাল হুড়মুড় করে ভেঙে পড়ল। ডালটা বেশ বড়, গাছের প্রায় অর্ধেকটা অংশ জুড়ে ছিল বোধহয়। ঝড় নেই, কিছু নেই, এমন অল্প বৃষ্টিতে এমন একটা ডাল ভেঙে পড়ে কি করে? সেই কথা কিন্তু ওরা কিছুতেই বুঝতে পারল না। নিতাই বলল, কি হবে এবার দাদাবাবু? মাটিতে না নামলে তো ডালটা সরাতে পারবো না। আর যদি একবার গাড়ি থেকে নামি, আশেপাশেই সেই দরগা রয়েছে। তুমিও যে এত ভয় পাও না নিতাই, সে কথা বুঝতে পারি না।
আরে চলো চলো, কিছু হবে না। একটা গাছের ডাল ভেঙে পড়েছে, এতে আর আশ্চর্য হওয়ার কি আছে? ডালটা তুলে নিয়ে তারপরেই না হয় আমরা তাড়াতাড়ি চলে যাব। নাও চলো। নিতাইয়ের কথা অমান্য করেই অতনু গাড়ি থেকে লাফিয়ে নিচে নেমে পড়ল। গরুর গাড়ির সামনের দিকে এসে ডালটাকে তোলার জন্যে হাত লাগালো। ভারী ডাল, গাছটাকে ভালো করে অন্ধকারে বোঝাও যায় না। নিতাইয়ের কাছে অবশ্য সামনের দিকে একটা লণ্ঠন জ্বলছিল, বৃষ্টির জন্যে সেটা নিভিয়ে দিয়েছিল সে। এখন বৃষ্টি কমেছে বলে আবার সেটা জ্বালিয়ে ফেলল। লণ্ঠনটাকে গাড়িতে ঝুলিয়ে রেখে নিচে নেমে এসে নিতাই গাছের ডালটা ওঠানোর জন্য হাত লাগাতেই যাবে, এমন সময় অতনুর হাতের দিকে তাকিয়ে সে চমকে উঠে বলল, বাবু, আপনার হাতে এমন রক্ত লাগলো কি করে? নিতাইয়ের কথার উত্তরে অতনু মুখ তুলল না। দুটো হাতে সে তখনও ডালটাকে ধরে রয়েছে। তার একটা হাত বেয়ে গল গল করে রক্ত পড়ছে মাটিতে। নিতাই কিছু বুঝতে পারল না। সে আরেকটু সামনে এগিয়ে এলো অতনুকে দেখার জন্য। তার দিকে হাতটা বাড়িয়েছে। এমন সময় অতনু দুটো হাত তুলে দাঁড়ালো। তার মুখটা উঠিয়ে ঘুরে তাকালো নিতাইয়ের দিকে, আর সঙ্গে সঙ্গে মুখ থেকে একটা আর্ত চিৎকার করে নিতাই এক লাফে গিয়ে উঠে পড়ল গরুর গাড়ির উপরে। অতনুর দুটো চোখ যেন কেউ খুবলে বার করে নিয়েছে। মুখ, ঠোঁট, গাল, নাক ছিন্ন ভিন্ন অবস্থায় রক্ত মাংসে একেবারে মাখামাখি। এই অবস্থাতেই অতনু যেন কিছু একটা বলার চেষ্টা করছে। ছিটকে সরে এসেছিল নিতাই। ভয়ে আতঙ্কে দুটো হাতে নিজের চোখ বন্ধ করে ফেলেছিল। অতনু হেঁটে হেঁটে আসছে তারই দিকে। ওর এই রক্তমাখা হাতটা তার গায়ের উপরে রেখেছে। তারপর নিতাইকে ডাকছে। হঠাৎ নিতাই শুনতে পেল, আরে কি হলো নিতাই? হঠাৎ করে এত ভয় পেয়ে গেলে কেন? নিতাই মুখ তুলে সামনের দিকে তাকালো। লণ্ঠনটা জ্বলছিল। সেই লণ্ঠনের আলোয় নিতাই দেখতে পায় কোথায় সেই একটু আগে দেখতে পাওয়া ক্ষতবিক্ষত নাক, মুখ, চোখ। অতনু তাকিয়ে রয়েছে তার দিকে। দুটো হাত দিয়ে তার কপাল আর গলার কাছে হাত ছুঁয়ে দেখতে দেখতে বলছে, তোমার শরীর ঠিক আছে তো নিতাই? আরে ওই লোকটার বলা কথাগুলো শোনার পর থেকে তুমি এমন করছো। আর ওই দেখো, ওইদিকে তাকিয়ে দেখো, ওই যে সেই দরগা যার কথা তুমি বলছিলে, কিছু নেই ওখানে। এসো এসো। গাছের ডালটাও কখন যেন নিজে থেকেই একপাশে সরে গিয়েছে। এতক্ষণে নিজেকে কিছুটা সামলে নিতে পেরেছিল নিতাই, কিন্তু চোখ তুলে সামনের দিকে তাকিয়ে দেখল ডালটা সরে যায়নি, নিজের জায়গাতেই পড়ে আছে। এবং তার সঙ্গে সেই ডালের উপরে একটা কালো ছায়ামূর্তি যেন চুপ করে বসে আছে। নিতাই সেই দিকে তাকাতেই একটা খিলখিল করে হাসির শব্দ শোনা গেল, আর তার সাদা ঝকঝকে দাঁতগুলো যেন অন্ধকারে জ্বলে উঠল। আবার অতনু বলল, তুমি ঠিকই বলেছিলে নিতাই। রাতের বেলা দরগার কাছে এসে মাটিতে না নামলেই ভালো হতো। অতনুর আওয়াজটা কেমন যেন অদ্ভুত লাগছে। কথাটা শুনে নিতাই সামনের দিকে তাকাতেই দেখতে পেল, হ্যাঁ, সেই চোখ থেকে গল গল করে বেরিয়ে আসা রক্ত, নাক, মুখের মাংস খোবলানো, আর সেখানে রক্ত মাংস যেন দলা পাকিয়ে আছে। সেই মুখটাই একটু একটু করে এগিয়ে আসছে তার দিকে। নিতাই চিৎকার করে গাড়ি চালিয়ে দেয়। কোনো রকমে সে আগেই গাড়িতে উঠে বসেছিল, আর গরু দুটো কিছু একটা বুঝতে পেরে সেই গাছের ডালটার একেবারে উপর দিয়ে হুড়মুড় করে লাফিয়ে এগিয়ে গেল সামনের দিকে। ভয় কাকে বলে তা তেমনভাবে কখনো বুঝতে পারিনি ঠাকুরমশাই। তাই সত্যি কথাই বলছি, অদ্ভুত ব্যাপার আমার সঙ্গেও জীবনে এক দুবার ঘটেছে। এমনটা সবার সঙ্গেই ঘটে, তার কোনো সঠিক ব্যাখ্যা খুঁজে পাইনি বটে, কিন্তু তার মানে এই নয় যে সব কিছুই আমি বিশ্বাস করব। তোমাকে তো বিশ্বাস করতে বলছি না, তবে শুধুমাত্র অবিশ্বাস করতে বারণ করছি। এই দুনিয়াতে এমন অনেক অদ্ভুত ব্যাপার ঘটে যা তোমাদের বইয়ের পাতায় লেখা নেই।
যার আসল ব্যাখ্যা তোমরা কেন বড় বড় তান্ত্রিক, উচ্চ স্তরের সাধক পর্যন্ত খুঁজে বার করতে পারেনি। সে ব্যাপারে তোমরা বুঝতে পারবে না। এটাই শুধু নয়, তোমরা ভাবতেও পারবে না এমন অনেক কিছু আছে। আচ্ছা, মৃত মানুষকে কখনো ফিরে আসতে দেখেছো? যে মানুষটা মারা গিয়েছে সেই মানুষটা বাড়িতে ফিরে এসেছে। প্রায় 14 দিন গ্রামে রয়েছে। সে যেমন বুঝতে পারেনি সে মারা গিয়েছে, তার সঙ্গে থাকা কেউও বুঝতে পারেনি যে সে মারা গিয়েছে। আর শুধু তাই নয়, এই আমার কথাই ধরো, আমি আজ পর্যন্ত বুঝতে পারিনি যে কিভাবে একজন মৃত মানুষের সঙ্গে আমি রাতের বেলা তার ঘরে থেকে এসেছিলাম। আমি আর কিশোরী তারানাথের বাড়িতে এসেছিলাম আজ সকাল সকাল। তারানাথ একাই বসেছিল। তেলে ভাজা আর সিগারেটের প্যাকেটটা তাড়াতাড়ি এগিয়ে দিয়েছিলাম। আজ অযথা এ কথা সে কথা বলছি না, কারণ তারানাথ আজ আমাদের যে গল্পটা বলবে বলেছে তা অনেক বড়, অনেকটা সময় লাগবে। এমনটাও হতে পারে যে আজ তার কথা শুনে শেষ করতে পারবো না, তাই সেসব কথা না বলে আসল কথাই বলি। আমি তারানাথকে বললাম, ভারী আশ্চর্য ব্যাপার, একটা মৃত মানুষের সঙ্গে আপনি ছিলেন, আপনিও পর্যন্ত সে কথা বুঝতে পারলেন না। কিন্তু সেটা হলো কি করে? আপনি তো অনেক কিছুই বুঝতে পারেন। সেটাই তো আসল ব্যাপার। আমিও কেন ব্যাপারটা বুঝতে পারিনি তার আসল কারণ তোমাদের বলতে পারবো না, কিন্তু তোমরা শুনতে চাইলে এই গল্পটা আমি বলতে পারি। তবে হ্যাঁ, এই গল্পের মধ্যে এমন অনেক বিষয় আছে যেগুলো আমি নিজের চোখে দেখিনি কিংবা নিজের কানে শুনিনি, অন্যের মুখে শোনা। তাই এই গল্পের প্রধান চরিত্র আমি, নিতাই এবং অতনু ছাড়াও আরও অনেকের কথা এখানে আছে, বুঝেছ? অন্যরকম একটা গল্প আজ শুনতে পাবো বলেই মনে হচ্ছে। কিশোরীকে দেখলাম তারানাথকে আর বিশেষ ঘাঁটালো না। অন্য সময় হলে তর্ক করে ব্যতিব্যস্ত করে। তারানাথ তার সিগারেটটা শেষ করে তারপর কিছুক্ষণ আকাশের দিকে উদাস চোখে তাকিয়ে রইল, যেন আমাদের নয়, আকাশের দিকে তাকিয়ে অদৃশ্য কাউকেই কথাগুলো বলা শুরু করলো সে। আজ থেকে অনেক বছর আগের কথা। মধুসুন্দরী দেবীর সঙ্গে তখন সবেমাত্র সাক্ষাৎ হয়েছে। সেইখান থেকে বাড়ির লোকেরা আমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছিল জোর করে। পারলে তখনই বিয়ে দিয়ে দেবে, এমন অবস্থা। তা যে মেয়েটির কথা তোমাদের বলেছিলাম, তোমাদের কি মনে আছে? সেই যে মেয়েটিকে আমাদের গ্রামের পুকুরে ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছিলাম। গ্রামের লোকেরা এবং আমার বাড়ির লোকেরা কিভাবে যেন তাকে একেবারে আমার বউ বানিয়ে ফেলেছিল। যতবারই বাড়িতে ফিরেছি ততবার সেই একই কথা। কিন্তু তোমরা তো জানো, সংসার জীবনে আমার কখনোই মন ছিল না। বারবার এড়িয়ে গেছি বটে, কিন্তু সেই সময়টায় আমার ওই অবস্থা দেখে বাড়ির লোকেরা আমাকে পাগল বলেই সাব্যস্ত করেছিল। তারা মনে করেছিল এই পাগলামির একমাত্র ওষুধ হলো আমার বিয়ে দিয়ে দেওয়া। আর সেটা হয়েও ছিল। কিন্তু তার আগেও প্রায় 1 বছরের বেশি সময় আমি আবার এখানে ওখানে ঘুরেছিলাম। এটা তখনকার সময়ের কথা। তখন বাড়ির থেকে যত দূরে পারতাম, যেখানে মন যায় চলে যেতাম। এমনই ঘুরতে ঘুরতে একবার কোথায় যেন গিয়েছি। আমার এই মুহূর্তে অবশ্য জায়গাটার নাম আমার ঠিক মনে পড়ে না। এই মনে করে নাও, সেই গ্রামের নাম ধরমপুর। ধরমপুর গ্রামের এক পাশ থেকে তখন নতুন রেল লাইন গিয়েছে। রেলগাড়িতে করে যাওয়া যায়, তবে ধরমপুরে কোনো স্টেশন কিন্তু নেই। তার থেকে একটু দূরে লক্ষ্মীপুর এবং ধরমপুর পেরিয়ে আরও সামনের দিকে এগিয়ে গেলে নয়নপুর বলে 2টো রেল স্টেশন তখন সবেমাত্র হয়েছে। তখনকার সময় কাছের স্টেশন যেমন হয় আর কি, মাটির উঁচু ঢিবির মতো একটা জায়গা। তার এক পাশ থেকে চলে গেছে রেল লাইন। সেইখানেই রেলগাড়ি দাঁড়ায়। রেলগাড়ি থেকে কোনো রকমে প্রায় লাফিয়ে নিচে নামতে হয়। আবার কখনো রেলগাড়ির নিচের দিকে থাকা লোহার সিঁড়ি একেবারে শেষ পর্যন্ত নেমে যায়। তারপরে নিচের দিকে নেমে আসতে হয়। সুখের কথা, সে সময় এই সমস্ত রেলগাড়িগুলো রেল স্টেশনে একটু বেশিক্ষণই দাঁড়াতো, তাই যাত্রীদের অসুবিধা খুব একটা হতো না। তারপর ধীরে ধীরে রেল স্টেশনগুলো ভুল বদলাতে শুরু করে।
তখন থেকে আরও প্রায় 20-25 বছর পরে ধীরে ধীরে এই মাটির ঢিবির বদলে একটা চোখে পড়ার মতো নামার জায়গা তৈরি হতে থাকে। তবে আজ এসব কথা বলার একটা কারণ কিন্তু আছে। সেবারে ওই রেলগাড়িতে করেই আমি লক্ষ্মীপুরে গিয়ে নেমেছিলাম। কোথায় যাব ঠিক নেই। লক্ষ্মীপুরের কাছে একটা ঘুপচি মতো দোকানের কাছে চা খেয়ে আর বিড়ি কিনে তার একটা ধরিয়ে বসে মনের সুখে টান দিচ্ছি। আর ভাবছি রেল লাইন পেরিয়ে ওপারের দিকে কি যাব, নাকি এই দোকানের পাশ থেকে যে সোজা রাস্তাটা চলে গিয়েছে সেইখান থেকে ভেতরে ঢুকব। তখন অবস্থা এমন ছিল যে সাধু সঙ্গ করব তাও আমার ভাল লাগে না, কারোর বাড়িতে গিয়ে আশ্রয় নেব তারও ইচ্ছে নেই। বারবার খালি মনে হয় মানুষজন, সংসার জীবন এই সমস্ত কিছুই বিষের মতো। দূরে কোনো জঙ্গলে গিয়ে একাকী থাকতে পারলে ভালো হতো। এইসব ভাবতে ভাবতে আর বিড়ি টানতে টানতে কখন যে সেখান থেকে উঠে পড়েছি সেটা আমি নিজেও জানি না। হাঁটতে হাঁটতে গ্রামের ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি। এমন সময় একটা গরুর গাড়ি এসে দাঁড়ালো আমার থেকে একটু দূরে, ওই রাস্তার একপাশে। সেই গরুর গাড়ি থেকে নেমে এলো একজন মাঝবয়সী যুবক। গরুর গাড়ির চালকটিকে কি যেন সে বলল, আর তারপরে এগিয়ে গেল রেল স্টেশনের দিকে। গরুর গাড়িতে বোঝাই করা বস্তা। তাদের গ্রামের জমিতেই চাষ করা আলু, পেঁয়াজ আরও অনেক কিছু রয়েছে। রেল স্টেশনের দিকে এগিয়ে গিয়ে সেই যুবকটি তারপর কোথায় গেল আমি জানি না। গরুর গাড়িতে বসে থাকা লোকটির নজর আমার দিকে পড়ল। একটু দূর থেকে হলেও সে আমায় দেখে প্রথমে একটু অবাক হলো। তারপর গাড়ি থেকে নেমে আমার দিকে এগিয়ে এসে হাত জোড় করে প্রণাম করে বলল, প্রণাম সাধু বাবা, আপনাকে তো এখানে কখনো আগে দেখিনি। নতুন এসেছেন নাকি? তা যাবেন কোথায়? যাব কোথায় তা তো ঠিক ছিল না, কিন্তু সেই কথা তো আর বলা যায় না। তাই বললাম, সাধুর খোঁজ করে চলেছি, ভালো সাধু পেলে তার সঙ্গে থাকব, কিন্তু যাওয়ার জায়গার এখনো কিছু ঠিক হয়নি। আচ্ছা, এখানে আশেপাশে কোনো শ্মশান কিংবা ভালো সাধুর কোনো আস্তানা আছে? এমন কিছু নেই, তবে আপনাকে থাকার ব্যবস্থা করে দিতে পারি। আর তার সঙ্গে একটা ব্যাপার আপনাকে বলতে পারি। আসলে আসলে আমার মেয়ের শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। কবরেজ দেখালাম, কোনো কিছুই হলো না। এমনি সব কিছু ঠিক আছে, কিন্তু তবুও যে কি হচ্ছে। বুঝতে পারলাম সে তার মেয়ের অসুস্থতার জন্য বড়ই চিন্তিত। তাকে তার সঙ্গে যাবার কথা বললাম। সে বলল, একটু অপেক্ষা করে যান, উল্টো দিকে গাড়ি আসবে এখুনি। রেলগাড়িতে করে একজন আসবে, সেই দাদাবাবু ট্রেন থেকে নামলে তারপর তাকে নিয়ে বাড়ি ফিরব। তখনই আপনিও আমাদের সঙ্গে গ্রামে যাবেন। এখান থেকে গ্রাম অনেকটাই দূর, হেঁটেও যেতে পারবেন না। আমি অপেক্ষা করলাম। গরুর গাড়িতে কয়েকটা বস্তা ছিল। নিতাই এক পাশে তা সরিয়ে দিল, অন্য পাশে আমি উঠে বসলাম। একটু পরেই সেই যে যুবকটি চলে গিয়েছিল সে ফিরে এলো। তার হাতে বেশ বড় সড়ো একটা বোঁচকার মতো, আর মুখে হাসি। সে বোঁচকাটা সামনের দিকে তুলে দিতে দিতেই তার সঙ্গে আমার চোখাচোখি হলো, আর মুহূর্তের মধ্যে মনে হলো সে যেন আমাকে দেখে চমকে উঠল। তারপরে মুখে একটা হাসি এনে বলল, ও ও সাধু বাবা, আমি তাই ভাবি হঠাৎ করে গাড়ির মধ্যে কে উঠে বসলো। কারোর তো এখানে থাকার কথা নয়। আর এই নিতাই, তুমি বলবে তো গাড়ির মধ্যে সাধু বাবা রয়েছে? আমি এখনই চমকে উঠেছিলাম। মনে মনে হেসে উঠলাম। গাড়ির ভেতরে আধো অন্ধকার, তার মধ্যে আমাকে ওইভাবে দেখে ভয় পাওয়াটাই স্বাভাবিক। সে গাড়িতে উঠে এলো। আমরা দুজনে মিলে গরুর গাড়ি করে রওনা দিলাম গ্রামের উদ্দেশ্যে। ধরমপুর গ্রামে পৌঁছতে পৌঁছতে অনেকটাই সময় লেগে গেল। ততক্ষণে দুপুর পেরিয়ে প্রায় বিকেল হয়েছে। গোটা পথ ওদের কথাই শুনলাম। যুবকটার নাম অতনু সামন্ত। সে এই গ্রামে থাকে না, সে থাকে মফস্বলের দিকে। সেদিকে নাকি কোনো একটা ধানের খামার আছে,
এবং সেখানেই মহাজনের কাছে কাজকর্ম করে। আর যে গাড়ির চালক সে হলো নিতাই বিশ্বাস। গরুর গাড়িটা তার নিজের। সে ওই অতনুর নানা কাজের জন্যে গরুর গাড়ি করে তাকে নিয়ে যায়, আর তাতে তার দুটো পয়সা আয়ও হয়। তার নিজেরও খানিকটা জমি রয়েছে, তাতে সে চাষবাস করে। অতনু এখনো একা মানুষ। তার মা মারা গিয়েছে অনেক আগে, আর বাবার শরীর অসুস্থ, সে বাড়িতেই থাকে। এদিকে নিতাইয়ের বউ আর মেয়ে সকলেই রয়েছে। গ্রামে ঢুকেই নিতাই বলল, দাদাবাবু, বলছিলাম যে আমি সাধু বাবাকে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। আসলে হয়েছে কি, মেয়েটার শরীর কিছুতেই ঠিক হচ্ছে না। তার জন্যই সাধু বাবাকে একবার না নিয়ে গেলে হচ্ছে না। অতনু রাজি হলো। নিতাইয়ের সঙ্গে গরুর গাড়িতে করে তার বাড়িতে গিয়ে ঢুকলাম। তখন প্রায় দুপুর পেরোতে শুরু করেছে। নিতাইয়ের বাড়িতে দুপুরের খাওয়া দাওয়া করব এমনটাই স্থির হলো। পাশের ঘরে নিতাইয়ের মেয়েটা ঘুমাচ্ছে। সেই ঘরের দিকেই এগিয়ে গেলাম। ঘরে ঢুকতে না ঢুকতেই হঠাৎ একটা কেমন অদ্ভুত ভ্যাপসা গন্ধ আমার নাকে এসে ধাক্কা দিল। ঘরের ভেতরে কিন্তু তেমন কিছুই নেই। জানলা খোলা, দরজা খোলা। শেষ দুপুরের এমন সময় এমন অদ্ভুত গন্ধ নাকে এসে ধাক্কা দিতেই আমি অবাক হয়ে গেলাম। ঘরের ভেতরে ঢুকতে না ঢুকতেই বিছানার দিকে তাকিয়ে অবাক হয়ে দেখি গোটা বিছানা জুড়ে কালো রঙের চুল। এত অজস্র চুল বিছানার মধ্যে কোথা থেকে এলো সেটা আমি বুঝতে পারছিলাম না। মেয়েটা সেই চুলের রাশির ঠিক মাঝখানে যেন একটা বালিশের ওপরে হেলান দিয়ে শুয়ে ঘুমোচ্ছে। মুখটা কেমন যেন অদ্ভুত। ঘুমের মধ্যে ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখলে মুখটা যেমন হয় তেমন, তবে মুখ থেকে কোনো শব্দ বেরোচ্ছে না। চোখের পাতা মাঝে মাঝে বন্ধ অবস্থায় যেন কেঁপে উঠছে। আমি ঘুরে তাকালাম। নিতাই আমার পাশে দাঁড়িয়ে আছে। অর্থাৎ নিতাই কোনোভাবেই চুলের ব্যাপারটা বুঝতে পারছে না। তবু বললাম, তোমার মেয়ের বিছানাটা এমন নোংরা হয়ে রয়েছে কেন? আপনি কি যে বলেন সাধু বাবা! আরে দুপুরে আমার বউ নিজে হাতে বিছানা করে শুইয়ে যায়। বিছানা সবসময় পরিষ্কার রাখতে হয়। পরিষ্কার বিছানা না হলে আমার মেয়ে আবার ঘুমোতে পারে না। এই বয়স থেকেই এমন হয়েছে। আমি বুঝতে পারলাম চুলের ব্যাপারটা নিতাই সত্যি সত্যি দেখতে পাচ্ছে না। তার বউকে ডেকে আনা হলো, সেও দেখতে পাচ্ছে না। সরাসরি ওদেরকে কথাটা আমি বললাম না। চুল আসলে এমন একটা অশুভ জিনিস, বুঝতেই তো পারছো। চারপাশ থেকে নিতাইয়ের মেয়েকে অশুভ কিছু একটা ঘিরে রয়েছে, এইটাই তার প্রমাণ। আমি ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে কেউ আমাকে সেটা বোঝাবার জন্যেই এমন কাজটা করেছে। আমিও চুপ করে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। তারপর চোখের সামনে থেকে সেই চুলগুলো যেন ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে গেল। একটু পরে নিতাইয়ের বউ গিয়ে মেয়েটিকে ডেকে তুলল। ঘুম ভেঙে চোখ খুলতেই সে ফড়ফড় করে উঠে বসল। তারপরে মাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমি আবার খারাপ স্বপ্ন দেখেছি মা, আবার খারাপ স্বপ্ন দেখেছি। তোমাকে তো বলেছি আমার সঙ্গে থাকো, ঘুমিয়ে পড়লেও আমার কাছ থেকে যাবে না। আমার ভীষণ ভয় করে। সাধু বাবা, আমার মেয়েটা এমনভাবে ভয় পায়, ঘুমোলে বারবার বলে ঘুমানোর সময় নাকি কেউ তাকে বারবার ডাকে, তাকে নাকি কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করে। এই সব কথা বলে, কি যে করব কিছুই বুঝতে পারি না। সব সময় তো পাশে বসে থাকা যায় না, বলুন না। উনি তো সব সময় ঘরেও থাকেন না, বেশিরভাগ সময় আমাকে ঘরের কাজকর্ম করতে হয়, তারপর মেয়েটাকেও দেখতে হয়। আপনি একবার একটু দেখুন সাধু বাবা, যদি কিছু করতে পারেন। মেয়েটা কেন এমন করে আমি তো কিছুই বুঝতে পারছি না। চুলের কথাটা ওদেরকে আমি বললাম না। এগিয়ে গিয়ে মেয়েটিকে আমার কাছে ডাকলাম। মেয়েটি প্রথমে ভয় পেলেও তারপরে মার বাবার সম্মতিতে সে আমার দিকে এগিয়ে এসে বসল। আমি তার মাথার উপরে হাত রেখে বললাম, কি স্বপ্ন দেখো বলো তো? একটা বুড়ি, কালে একটা কাপড় পরা, সে বুড়িটার গায়ে মাথায় কালো কাপড়টা জড়ানো, হাতে একটা লাঠি। বুড়িটার অনেক বয়স, মুখের চামড়া ঝুলে গিয়েছে,
চোখ দুটো যেন একেবারে কোটরে ঢুকে গিয়েছে। বুড়িটা একটা হাত তুলে আমায় ডাকে। তার হাতে কাচের চুড়ি ঝনঝন করে। সে আমার নাম ধরে ডাকে। আমি যাব না বললে সে মাথা থেকে কালো চুল বার করে দেয়। তার মাথার কালো চুল অনেক লম্বা, একেবারে মাটি পর্যন্ত চলে আসে। আর আর চুলগুলো যেন সাপের মতো আমায় ধরার জন্য এগিয়ে আসে। মেয়েটির বয়স বড়জোর 11 কি 12 বছর মতো হবে। এমনিতেই এই বয়সের মেয়েরা অনেক কিছু বোঝে কিংবা বলতে পারে, কিন্তু সে যেন একটু সহজ সরল সাদাসিধে। সে বাইরের আর 5টা মেয়ের সঙ্গে চট করে মেশে না, ঘরেই থাকে, ঘরের টুকিটাকি কাজকর্ম করে। এখন শরীরটা খারাপ হওয়ায় বেশিরভাগ সময় শুয়েই কাটায়। ওই বুড়িকে তুমি চেনো? কখনো দেখেছো? আর আর হঠাৎ করে এই বুড়িটা তোমাকে ডাকেই বা কেন? ওকে আমি চিনি না। ওই বুড়িটা যেখানে দাঁড়িয়ে থাকে সেখানে একটা মন্দিরের মতো আছে। ঠিক মন্দির না, ওই রকমই কিছু একটা ঘরের মতো, ছোট, অনেক পুরনো। চারদিকে জঙ্গল শ্যাওলা ভরে আছে। আর কিছু ভালো করে বুঝতে পারি না। বুড়িটা আমাকে ডেকে ওই জঙ্গলের ভিতর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, আর বারবার ফিসফিস করে আমায় বলে, চলে আয় আমার কাছে, ওখানেই আমি আছি, আমায় নিয়ে যাবি না এখান থেকে, হায় হায়। মেয়েটির মুখের সমস্ত কথা শুনতে থাকলাম। কথাগুলো বলতে বলতেই সে ভীষণ ভয় পাচ্ছিল। সে তার মাকে জড়িয়ে ধরে রইল কিছুক্ষণ। সেই অবস্থাতেই বাকি কথাটা বলল। মোটামুটি ওই একই রকম। একটা বুড়িকে সে দেখতে পায়। তার বয়স অনেক হলেও মাথার চুল কিন্তু কালো, এবং জঙ্গলের মধ্যে একটা দেওয়াল মতো আছে, যেটাকে দেখলে একটা ঘর বলেই মনে হয়। সেইখানেই ওই বুড়িটা থাকে, ইট চুন সুরকি দিয়ে তৈরি সেই দেওয়াল ঘেরা জায়গাটায়। আজ অনেক দিন হয়ে গেল মেয়েটার এমন অবস্থা চলছে। কি করি বলুন তো সাধু বাবা? সেই যে বারুইপুরের দরগার কাছ থেকে রাতের বেলা বাড়ি ফিরে এলাম, তারপর থেকেই এমন হচ্ছে। তখন তো ভেবেছিলাম আমার হয়তো তখনই কিছু হয়ে গেল, কিন্তু আশ্চর্যজনকভাবে তখন আর কিছু হলো না। অথচ বাড়ি ফিরে আসার পর আমার তো তেমন কিছুই হলো না, কিন্তু মেয়েটার এমন অবস্থা। নিতাইয়ের মুখে এমন কথা শুনে কিন্তু এইবার আমার কৌতূহল হলো। বললাম, বারুইপুরের দরগা, সেটা আবার কি? না মানে এইসব কিছুর সঙ্গে তার কি সম্পর্ক আছে বলো তো? দেখো নিতাই, আমায় কিন্তু সবকিছু ঠিক করে বলো, না হলে তো এই সমস্যার আসল কারণ আমি বুঝতে পারবো না। তোমরা যা বুঝতে পারছো না, আমি কিন্তু তা বুঝতে পেরেছি। তোমার মেয়ের চারপাশে এমন কিছু একটা আছে যেটা ভালো নয়। আমার কথায় মেয়েটি এবং তার মা ভয় পেতে পারে, তাই এই কথাগুলো বলার সময় নিতাইকে নিয়ে বাইরে চলে এসেছিলাম। নিতাই আমার খাবার ব্যবস্থা করল। বিকেলে যখন সূর্য পশ্চিম আকাশে অস্ত যায়, ততক্ষণে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়েছে। নিতাই আমায় নিয়ে গেল সেই অতনুর বাড়িতে। অতনু ততক্ষণে গরুর গাড়ি থেকে নামানো জিনিসপত্রগুলো এখানে ওখানে ছড়িয়ে থাকা সবকিছু গুছিয়ে ফেলেছে। তার বাড়িতে বারান্দার কাছে বসার জায়গা, সেইখানেই আমরা গিয়ে বসলাম। নিতাই বলল, দাদাবাবু, আপনি বলুন না, ওই সেদিন বারুইপুরের দরগার কাছে আসার সময় যা যা হলো, তারপরে তো সব ঠিক হয়ে গিয়েছিল। তাহলে আমার মেয়েটার কি হলো বলো তো? আরে শুধু নিতাইয়ের মেয়ে নয় সাধু বাবা, আমার বাবার শরীরও তারপর থেকে খারাপ হতে শুরু করেছে। বাবা তো এমনই অসুস্থ, বিছানায় পড়ে থাকে। আমাকেই তার দেখাশোনা করতে হয়। ইদানিং বাবার শরীর আর কিছুতেই ঠিক হচ্ছে না। কবিরাজ মশাই আসে, দেখাশোনা করে, কিন্তু লাভ কিছুই হয় না। কি যে হলো, ওই লোকটাই বোধহয় ঠিক বলেছিল। বারুইপুরের দরগার কাছে গাড়ি থেকে নামা উচিত হয়নি। আমাদের জন্যই বোধহয় বাড়ির লোকেরা
একটু পরেই অন্ধকার নামতে শুরু করলো। নিতাই আমায় বলল, সাধু বাবা, রাতের বেলা আপনি যেখানে খুশি থাকতে পারেন, এখানেও থাকতে পারেন, আমার বাড়িতেও যেতে পারেন। কোথায় থাকবেন বলুন? অতনু আমায় তার কাছেই রেখে দিল। নিতাই পরদিন সকালে আসবে বলে চলে গেল। এদিকে সন্ধে হতেই অতনু কিন্তু আর জেগে থাকতে চাইল না। রাতের খাওয়া দাওয়া করে ফেলবে, অল্প কিছু রান্নার ব্যবস্থা আছে। পাশের ঘরে তার অসুস্থ বাবাকে সে খাইয়ে দিয়ে এলো। আমি জানালাম যে আমি একটু রাত করেই খাবো। একটু রাত বাড়তেই দুজনে মিলে খাওয়া দাওয়া সেরে নিয়ে একটা ঘরে শোয়ার ব্যবস্থা হলো। ঘরের পাশাপাশি দুটো বিছানা। অতনু এলে এই ঘরেই ঘুমায়। তার সঙ্গে মফস্বল থেকে মাঝে মাঝেই লোকজন আসে, আর তার জন্যেই এমন ব্যবস্থা। বিছানায় শুয়ে পড়েছি, কিন্তু ঘুম কিছুতেই আসছে না। সেই ধরমপুরের নিতাইয়ের বাড়িতে তার মেয়ের বিছানায় দেখা সেই চুলগুলো, আর ওই বারুইপুরের দরগার কথা, সব কেমন যেন আমার মাথার মধ্যে ঘুরতে লাগলো। শুয়ে শুয়ে অতনু মফস্বলের কথা বলতে লাগলো। আমি বললাম, আচ্ছা, ওই বারুইপুরের দরগাতে কি হয়েছিল অতনু? সেখান থেকে তো তোমরা ভালোভাবেই ফিরে এসেছিলে। অথচ নিতাই যখন কথাগুলো বলল, শুনে মনে হলো যেন সে ভীষণ ভয় পেয়েছে। সত্যি কথা যদি বলি, তাহলে সেদিন ঠিক কি হয়েছিল তা আমি নিজেও জানি না। ওখান দিয়ে আসার সময় গ্রামেরই একজন লোক আমাদের বারণ করেছিল, বলেছিল রাতের বেলা ওই পথে না যেতে। কিন্তু এর আগেও আমরা ওই পথে যাওয়া আসা করেছি। সেদিনই লোকটা কেন বারণ করলো বুঝতে পারলাম না। তাছাড়া ওই দরগার কাছাকাছি আসতেই ঝড় বৃষ্টি কিছুই নেই, হঠাৎ করে একটা গাছের ডাল ভেঙে পড়ল। নিচে নেমে গাছের ডালটাকে তুলতে যাব, দেখি নিতাই আমায় দেখে ভয় পেয়েছে। নিতাইকে সামলাতে সামলাতেই কতটা সময় চলে গেল। মনে হলো যে সে আমায় দেখেই ভয় পাচ্ছে, অন্য কিছু নয়। বুঝলেন সাধু বাবা? তোমায় দেখে ভয় পাচ্ছিল কেন? সেটাই তো আশ্চর্যের বিষয়। নিতাই বলল আমার হাত থেকে নাকি রক্ত বেরোচ্ছে, অথচ আমার হাতে রক্তের ছিটে ফোঁটাও ছিল না। তাছাড়া আমার মুখের দিকে তাকিয়েও কেমন ভয় পেল, তাও একবার না দুবার। তারপরে লাফিয়ে গাড়িতে উঠে গাড়ি নিয়ে একা একাই ছুটে পালিয়ে যাচ্ছিল। তারপর কি ভেবে যেন থেমে গেল। মানে ব্যাপারটা এমন অদ্ভুত, আপনাকে বলে বোঝাতে পারবো না। নিতাই আমায় দেখে ভয় পেয়ে সেই ভাঙা গাছের ডালের ওপর দিয়ে লাফিয়ে গরুর গাড়ি নিয়ে এগিয়ে গেল বেশ খানিকটা। তারপর আবার নিজে নিজেই ফিরে এলো। ফিরে এসে একটাও কথা বলল না, আমায় নিয়ে চলে এলো। গাছের ডালটাও ততক্ষণে কে যেন পথের মাঝখান থেকে একপাশে সরিয়ে দিয়েছিল। আর সবচেয়ে আশ্চর্য কথা, ওখান থেকে চলে আসার সময় কিন্তু অল্প অল্প আলো আঁধারি হলেও গাছের ডালটাকে আমি আর দেখতে পাইনি, যেন ওইখানে কিছুই ছিল না। আর এইসব কিছু হয়েছিল ওই বারুইপুরের জঙ্গল ঘেরা জায়গাটায়, দরগার কাছে। দরগা মানে তো শুনেছি মুসলিমদের পীর বাবা কিংবা ওদের কোনো সাধক টাধক সেখানে থাকে, এমন কোনো জায়গা। তো তেমন জায়গা হলে তো সেটা পবিত্র জায়গা। সেইখানে নিতাই ভয় পেল কেন? এই এক সপ্তাহে সেই জায়গার ব্যাপারে অনেক খোঁজ করেছি সাধু বাবা। শুনেছি ওখানকার সেই দরগা আগে এক সময় পবিত্র ছিল, কিন্তু অনেক বছর আগে কি যেন সমস্যা হয়, ওখানে কয়েকজন মারা যায়। তার মধ্যে নাকি একটা বুড়ি পর্যন্তও ছিল। আসল ইতিহাস কি আমি জানি না, তবে জায়গাটা তারপর থেকে এমন হয়ে গিয়েছে। অনেকেই নাকি সেখানে অনেক কিছু দেখেছে। আর দরগার কাছাকাছি অন্ধকার মাটিতে নামলে তাদের সঙ্গে খারাপ কিছু ঘটেছে। খারাপ কিছু মানে? কেউ তাদের আক্রমণ করে? সেসব ব্যাপার নয়, তবে কিছু একটা তো ঘটে। অনেকে ভয় পায়, অনেকে পালিয়ে যায়। আসলে কি যে হয় সে কথা কেউ আমাকে ঠিক করে বলতে পারেনি। আর সব থেকে আশ্চর্য ব্যাপার, এর আগে যে কজন দরকারে ওই পথে নেমেছে বলে আমি খবর পেয়েছি, তাদের মধ্যে কেউ এখন আর বেঁচে নেই। তারা সবাই হঠাৎ করেই কোথায় যেন নিরুদ্দেশ হয়ে গিয়েছে। কৌতূহল তো আগেই ছিল, আর এই কথা শুনে আরো আশ্চর্য লাগলো। কথা বলতে বলতে কখন যেন অতনু ঘুমিয়ে পড়েছিল। আমিও চোখ বন্ধ করে ঘুমোবার চেষ্টা করতে লাগলাম।
ঘুমটা যখন ভাঙল তখন অনেক রাত। খোলা জানলা দিয়ে চাঁদের একটা আলোর রেখা আমার ঘরের ভেতরে এসে পড়ছে। জানলাটা আমার মাথার কাছে। চাঁদের আলো আমার পাশের বিছানায় অর্থাৎ অতনুর বিছানাতে গিয়ে পড়েছে। হঠাৎ কি মনে হতে চোখ খুলে সেদিকে তাকিয়ে দেখি অতনু বিছানায় নেই। এটা অতি স্বাভাবিক জিনিস, সে বিছানায় নেই, হয়তো বাইরে গিয়েছে কোনো কাজে, আবার চলে আসবে। কিন্তু অনেকক্ষণ শুয়ে থাকার পরেও যখন অতনুকে ফিরে আসতে দেখতে পেলাম না, তখন কেমন যেন খটকা লাগলো আমার। বিছানা থেকে উঠে গিয়ে পায়ে পায়ে দরজার দিকে এগিয়ে গেলাম। অতনুদের বাড়ির সামনের দিকটা লম্বা বারান্দা, তার এই পাশে পাশাপাশি ঘর। বারান্দার কাছে নামতেই মনে হলো কেউ যেন গুমড়ে গুমড়ে কাঁদছে, আর তার সঙ্গে যেন কার একটা শব্দ শোনা যাচ্ছে। মনে পড়ে গেল পাশের ঘরে অতনুর বাবা থাকে। কি একটা আকর্ষণ যে আমায় ওইদিকে টেনে নিয়ে গেল আমি জানি না। আমি পায়ে পায়ে তার ঘরের সামনে এগিয়ে গিয়ে জানলার সামান্য ফাঁকটা দিয়ে ভেতরের দিকে তাকাতেই যা দেখতে পেলাম তাতে আমার হৃৎপিণ্ড যেন বুকের ভিতরে ধড়াস করে উঠল। ঘরের ভেতরে একটা হ্যারিকেন জ্বলছে, আর সেই হ্যারিকেনের আগুনের ভেতরে একটা হাত ঢুকিয়ে দাঁড়িয়ে রয়েছে একটা কালো ছায়া মূর্তি, আর অন্য হাতটা অতনুর বাবার একেবারে মুখের ভেতরে ঢোকানো। যেন তার মুখের ভিতরে জিভটাকে সে টেনে বাইরে বের করার চেষ্টা করছে। কালো সেই ছায়া মূর্তির দুটো সাদা চোখ ছাড়া অন্য কিছু আমি দেখতে পাচ্ছি না। মুহূর্তের মধ্যে ব্যাপারটা দেখে আমি চমকে উঠলাম। কি করব সেটা বুঝতে পারার আগেই হঠাৎ করে যেন ঘরের ভেতর থেকে সেই মূর্তিটা আমার দিকে তাকালো, আর সঙ্গে সঙ্গে তার সাথে চোখাচোখি হতেই আমিও যেন থমকে গেলাম। সেই সাদা দুটো চোখের মনি শুধু সাদা নয়, যেন চোখের ভেতরে দুধের মতো তরল কিছু একটা কেউ ঢেলে দিয়েছে, আর সেটাই মাঝে মাঝে কিলবিল করে নড়ে উঠছে। এদিকে অতনুর বাবাকে আমি না দেখলেও যে লোকটা বিছানার কাছে হাঁ করে শুয়ে রয়েছে সেইটাই যে অতনুর বাবা সেটা আমি বুঝতে পারছি। তার মুখের ভেতরের জিভটাকে সেই মুহূর্তে একটা হাতের 5টা আঙুল দিয়ে যেন চেপে ধরে টেনে বাইরে বার করার চেষ্টা করছে কেউ, আর তার জন্যই তার মুখ থেকে একটা গোঙানির মতো গোঁ গোঁ শব্দ বাইরে বেরিয়ে আসছে। আমি যে ভেতরের দিকে ঢুকে যাব সেটা যেন এই মুহূর্তে করতে পারছি না। কি যেন মনে হতেই হঠাৎ করেই একটা ধড়াম শব্দ করে জানলার পাল্লাটা বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার যেন সম্বিত ফিরে এলো। মনে হলো এতক্ষণ ধরে আমার পায়ের কাছে কিছু একটা ছিল। জানলাটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে জিনিসটা পায়ের কাছ থেকে সুর সুর করে সরে গেল একপাশে। এগুলো অনেকটা নিতাইয়ের বাড়িতে দেখা সেই কালো লম্বা চুলগুলোর কথা মনে করিয়ে দিল। এমন সময় হঠাৎ করে পেছনের দিক থেকে আমি অতনুর গলা শুনতে পেলাম। আরে সাধু বাবা, ওইখানে কি করছেন? সাধু বাবা, সাধু বাবা, ওখানে কি করছেন? 2-3 বার আমায় ডাকলো অতনু। আমি শুনতে পাচ্ছি, কিন্তু উত্তর দেওয়ার মতো মনের অবস্থা তখন নেই। একটু পরেই পেছনের দিকে ঘুরে দেখি অতনুর দুটো চোখে উদ্বেগ, তার হাতে লণ্ঠনটা ধরা। সেই আলোতে সে আমার দিকে তাকিয়ে দেখছে। অতনুর গায়ে একটা গামছা ফেলে রাখা, পরনে নিচের দিকে খাটো করে একটু লুঙ্গির মতো করে পরা একটা ধুতি। ঘুমানোর সময় তার গায়ে এমনই পোশাক ছিল। আমি বললাম, হ্যাঁ, বিছানায় তোমায় দেখতে পেলাম না, আর তার জন্যই তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসে দেখলাম। এসব কি বলছেন? আমি তো আপনাকে বিছানায় দেখতে পেলাম না, আর তার জন্যই তো আমি বাইরে এলাম। কিন্তু আপনি এইখানে কি করছিলেন? ওটা তো আমার বাবার ঘর, আপনি ওখানে? সঙ্গে সঙ্গে অতনুর বাবার কথাটা মনে পড়ে গেল। সেই কথাটা বলতে বলতেই ঘরের দরজার কাছে গেলাম। ঘরের দরজা খোলা, বিছানার উপরে অতনুর বাবা নিশ্চিন্তে শুয়ে ঘুমিয়ে রয়েছে। তার আশপাশটা ভালো করে দেখলাম, কিন্তু কোথাও কিচ্ছু নেই। নাকের কাছে হাত রেখে দেখলাম নিঃশ্বাস পড়ছে। বয়স্ক লোকটি যে ঘুমোচ্ছে তা বোঝা যায়। ঘুমের মধ্যে বুকটা ওঠানামা করছে। রোগা শুকনো শরীর, চেহারা কালো হয়ে এসেছে, চোখের তলায় কালি,
মাথার চুলগুলো প্রায় উঠে গিয়েছে বললেই চলে। একটা কিম্ভূত কিমাকার চেহারা, সেই কথাটা স্বীকার করতেই হয়। কিন্তু কিন্তু লোকটাকে একটু আগে আমি ওইভাবে দেখেছিলাম। অতনু আস্তে আস্তে বলল, আপনি মনে হয় কিছু ভুল দেখেছেন সাধু বাবা। চলে আসুন, ঘুমিয়ে পড়ি, রাত আর বেশি বাকি নেই। ঘরে গিয়ে ঢুকলাম। এমন আশ্চর্য একটা ব্যাপারের জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি তারানাথ তান্ত্রিক, এমন অনেক অদ্ভুত ব্যাপার আমায় দেখতে হয়েছে, কিন্তু ওই ঘরে সেই কালো মূর্তিটা আর তার সাদা দুটো ফ্যাকাশে চোখ, এমনকি বিছানায় অতনুকে দেখতে না পাওয়া, সবকিছুই কি তাহলে অদ্ভুত, কাকতালীয়? আমার পায়ের কাছে বেশ কিছুটা চুলের মতো কিছু একটা অনুভব করতে পেরেছিলাম, সেইটা। ততক্ষণে আমি বিছানায় শুয়ে পড়েছি, আর ঘরের মধ্যে অল্প আলো জ্বলছে। সেই লণ্ঠনের আলোয় অতনুর বিছানার দিকে তাকাতেই একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে আমি অবাক হয়ে গেলাম। দেখতে পেলাম নিজের বিছানায় শুয়ে অতনু ঘুমিয়ে রয়েছে, কিন্তু তার দুটো চোখ যেন একভাবে আমার দিকে তাকিয়ে দেখছে। সেই সাদা দুধের মতো টলটলে তার দুটো চোখ যেন মাঝে মাঝে নড়ে উঠছে। ভালো করে চোখটা একবার ডলে নিলাম। কোথায়? না তো, অতনু ঘুমোচ্ছে, দু চোখ তার বন্ধ। বিছানার মধ্যে নিশ্চিন্তে সে ঘুমোচ্ছে, এমনকি তার সামান্য নাক ডাকার শব্দ পর্যন্ত আমি শুনতে পাচ্ছি। আমার কি যে হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। ধরমপুরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে এমন অদ্ভুত ব্যাপারগুলো যে কেন হচ্ছে, সেই কথা আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না। এক টানা এতক্ষণ কথা বলে তারানাথ চুপ করতেই আমি বলে উঠলাম, তার মানে আপনি একাই সেদিন ওই বাড়িতে রাতের বেলায় অদ্ভুত কিছু ব্যাপার দেখতে পেলেন, কিন্তু অতনু কিংবা তার বাবা কেউ এসব কিছু বুঝতে পারছিল না? পরদিন সকালে অতনুর বাবার সঙ্গে আমার দেখা হলো। তার নাম কি যেন ছিল একটা, এই মুহূর্তে আমার মনে পড়ে না। সে কথা বলতে পারে না ভালোভাবে। আসলে মাটিতে পড়ে গিয়ে তার মাথায় আঘাত লাগে, আর তারপর থেকে গোটা শরীরটা এমন। তার জন্যই তো অতনু এখানে এসেছিল। তাছাড়া সে ইশারায় কিছু বোঝানোর চেষ্টা করে, তবে শরীর এত দুর্বল যে কবিরাজ মশাই আমায় পরদিন সকালে এসে জানালো, দেখুন সাধু বাবা, চেষ্টা আমি অনেক করেছি, কিন্তু কিছুতেই বাঁচাতে পারবো না। মনে হয় দিন কয়েকের মধ্যেই মারা যাবে। আগে কিন্তু এমন হতো না, এমনিই শরীর খারাপ ছিল, কিন্তু এখন যেন মনে হচ্ছে শরীর থেকে কেউ রক্ত বার করে নিচ্ছে, অথচ শরীরে কোথাও কোনো দাগ নেই, কিচ্ছু নেই। ব্যাপারটা যে কি ভালো করে বুঝতেই পারছি না। শরীর থেকে রক্ত কিভাবে বেরোচ্ছে এটাই তো বুঝতে পারছি। তার মানে? এমনিতেই তার শরীরটা খারাপ ছিল সে কথা আমি জানি, কিন্তু এখন শরীরের রোগ তো আর কমছেই না। বেশ কয়েকদিন ধরে ব্যাপারটা লক্ষ্য করছি, আর শরীর আরও খারাপ হচ্ছে। অতনুকে বলেছিলাম এমনভাবে চলতে থাকলে এভাবে কিন্তু বেশি দিন ওনাকে আর বাঁচানো যাবে না। হঠাৎ করেই আমার মনে পড়ে গেল নিতাইয়ের মেয়েটার কথা। তার শরীরও কেমন অসুস্থ হয়ে পড়ছে কিছুদিনের মধ্যেই। আমি বললাম, আচ্ছা, ওই নিতাইয়ের মেয়েটার শরীর খারাপ ছিল, তাকেও নিশ্চয়ই আপনি দেখেছিলেন। তার ক্ষেত্রেও কি এমনই ব্যাপার হচ্ছে? ভারী আশ্চর্য ব্যাপার তো ঠাকুর মশাই, আপনি বললেন বলে আমার মনে পড়ল। তার ক্ষেত্রেও তো এমনই কিছু একটা ব্যাপার ঘটেছিল বলেই মনে হচ্ছে। তাকে আরেকবার দেখা দরকার। আমি তখনই অতনুকে কিছু না বলে কবিরাজ মশাইকে নিয়ে সোজা গেলাম নিতাইয়ের বাড়িতে। নিতাই তখন বাড়িতে নেই। কাল রাতে আবার শরীরটা খারাপ করেছিল। কি হচ্ছে ঠাকুর মশাই, কিছুই তো বুঝতে পারছি না। আমি তাকে শান্ত করলাম। কবিরাজ সবকিছু দেখে শুনে নিল। মেয়েটিকে আগের দিনের চেয়েও যেন ক্লান্ত বলে মনে হলো। আজ তো ভালোভাবে কোনো কথাই বলতে পারছে না। কবিরাজ আমায় আলাদা করে ডেকে বলল, আমি অনেক দিন ধরেই কবিরাজি করছি, তখন আমার গোঁফের রেখা পর্যন্ত ওঠেনি, অথচ এখন বয়স হয়েছে, মাথার চুল পড়তে শুরু করেছে। এমন ব্যাপার কিন্তু আমি এর আগে কখনো দেখিনি। শরীরের কোথাও কোনো চিহ্ন মাত্র নেই, অথচ শরীর থেকে যেন রক্ত বেরিয়ে গিয়েছে অনেকটা।
এসব যে কিভাবে হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। এমন কোনো উপায় আছে কি যেটা দিয়ে এমন ব্যাপার হতে পারে? দেখুন সাধু বাবা, খারাপ কিছু নজর পড়লে মাঝে মাঝে এমনটা হয়। শরীর থেকে রক্ত, তার সঙ্গে জীবনী শক্তিও শুষে বের করে নেয়। তাতে শরীর একটু একটু করে নষ্ট হতে শুরু করে। আমি এমনটা নিজের চোখে দেখিনি বটে, তবে তবে আমার মনে হলো তাই বললাম। এদিকে সকালে অতনু আর নিতাই দুজনেই কাজে বেরিয়ে পড়েছিল। নিতাইয়ের গরুর গাড়িতে করে মালপত্র নিয়ে গিয়েছে। আমার হাতে অনেক সময়। আমি স্থির করলাম এই অদ্ভুত ব্যাপারটার কোনো একটা সমাধান করা দরকার। তখনই সেই মেয়েটিকে আমি ডেকে তুললাম। কবিরাজ আর তার মাকে ঘর থেকে বাইরে বের করে দিয়ে ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়ে তাকে বললাম, সেই স্বপ্নটা আবার কাল রাতে কি তুমি দেখেছিলে? মনে করে বলো তো আমায়। দেখেছিলাম, কাল রাতে অন্য একটা স্বপ্ন দেখেছি সাধু বাবা। মাকে ভয় বলতে পারিনি। দেখলাম ওই বুড়িটা তার কালো কালো চুলগুলো দিয়ে আমায় বেঁধে ফেলেছে, আর সেই কালো কালো চুলের ভিতর থেকে লম্বা লম্বা জিভের মতো কি যেন বেরিয়ে আসছে। সেগুলো সেগুলো আমার মুখের ভেতর ঢুকে যাচ্ছে। আমার ভীষণ ভয় লাগছিল, ভীষণ কষ্ট হচ্ছিল, কিন্তু সেই চুলটা আমায় ছাড়ছিল না। কালো চুল দিয়ে বেঁধে আমায় যেন একেবারে মেরে ফেলবে। আমার মুখের ভেতর সেই লম্বা লম্বা জিভগুলো ঢুকে যাচ্ছিল। সাধু বাবা, সাধু বাবা, আমার ভীষণ ভয় করছে, আমায় বাঁচান। সে তার দুটো হাতে আমার একটা হাত জাপটে ধরল। তার চোখের জল আমার হাতে এসে পড়ছে। বেশ বুঝতে পারছি এই ধরমপুরে অতনু এবং নিতাইয়ের বাড়িতে কিছু একটা হচ্ছে, যেটা আমি এখনো ঠিক বুঝে উঠতে পারছি না। ভীষণ রকম খারাপ কিছু একটা এখানে আছে। কাল রাতে আমার পায়ের তলায় দেখা সেই কালো চুল, এমনকি ঘরের মধ্যে যে ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেয়েছিলাম সেটাও তো আর নেহাত কম নয়। আর এই মেয়েটি যা বলছে সেটাও যদি এর সাথে মেলাই, তাহলে তখনই মনে পড়ল নিতাই আর অতনু কোনো একটা বারুইপুরের দরগার কথা বলেছিল। সেই জিনিসটা ঠিক কি, সেইটা একবার আমার জানা দরকার। কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গেই সেইখান থেকে আমি বেরিয়ে পড়লাম। দুপুরের দিকে নিতাই আর অতনু দুজনেই একসঙ্গে ফিরল। আমি তখন নিতাইয়ের বাড়িতেই আছি। নিতাই আমায় দেখে অবাক হয়ে বলল, আরে সাধু বাবা, আপনি এখানে? আমি তো ভেবেছিলাম একবার ও বাড়িতে যাব, আপনাকে দেখে আসব। আপনি তো এলেন না। আমার মেয়ের কি অবস্থা সেটাও তো বললেন না। একটা কাজ করতে হবে নিতাই, একবার আমাদের বারুইপুরের দরগার কাছে যেতে হবে। আমার মনে হয় তোমার আর রতনুর বাড়িতে যে বিপদ হচ্ছে তার পেছনে ওই বারুইপুরের দরগা কোনোভাবে জড়িয়ে আছে। বারুইপুরের দরগা? সেদিন রাতে ওখান থেকে যেভাবে বেঁচে ফিরেছি, তারপর আবার সেইখানে যাওয়ার ইচ্ছে নেই আমার সাধু বাবা। আপনি ও কথা আমায় বলবেন না। তাছাড়া আমার বাড়িতে না হয় মেয়েটা শরীর খারাপ, কিন্তু ও বাড়িতে কি হয়েছে? অতনুর বাবার শরীর অসুস্থ হওয়ার কথা এবং কবিরাজের কথাগুলো তাকে বললাম। সমস্ত কথা শুনে নিতাই চিন্তিত গলায় বলল, তাহলে কি ওইখানে যাওয়ার জন্যই আমাদের দুজনের ওপরে ওই বারুইপুরের দরগার অভিশাপ লেগেছে? আর তার জন্যই এমন কিছু আমাদের পরিবারের লোকেদের সঙ্গে হচ্ছে? এইবার সব বুঝতে পেরেছি। আপনি ঠিক বলেছেন সাধু বাবা, ওইখানে গিয়ে দেখতে হবে। কিন্তু ওইখানে রাতেই সব কিছু হয়। আমরা দিনের বেলায় যাব না রাতের বেলায়? আমার তো মনে হয় এক্ষুনি গেলেই ভালো হয়। তুমি অতনুকে একটা খবর দাও, তারপর গরুর গাড়ি নিয়ে এখনই চলো। যেতে তো খুব বেশি সময় লাগবে না বলেই মনে হয়। ঘণ্টাখানেকের পথ বলেছিলে, তাই তো? নিতাই তখনই নাকে মুখে কোনো রকমে একটু গুঁজে নিল। আমিও দুপুরের খাবার ওই কোনো রকমেই খেলাম। এমন অবস্থার মধ্যে কি আর খাওয়া যায়? কিন্তু নিতাইয়ের বউ জোর করছিল। তার মেয়েটির ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে বারবার মনে পড়ে যাচ্ছিল সেই বিরাজের কথা।
তোমাদের বলেছিলাম মনে আছে বিরাজের কথা? আমাদের বাড়িতে সেই যে বিরাজকে নিয়ে আর রাঙা কাকিমাকে নিয়ে একবার সে কি ভীষণ অবস্থা উপস্থিত হয়েছিল। সেই বিরাজের কথাই মনে পড়ছিল। তার মুখটা যেন খানিকটা বিরাজের মতোই, তাই বারবার তাকে দেখলেই আমার বিরাজের মুখটাই মনে পড়ে যায়। আর কাল রাতে দেখা অতনুর বাবার সেই ভয়ঙ্কর যন্ত্রণাক্লিষ্ট মুখের কথাটাও মনে পড়ছিল। কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে তিনজনেই বেরিয়ে পড়লাম। অতনু আপত্তি করল না। আমরা যখন বেরিয়েছি তখন দুপুর প্রায় শেষের দিকে। একটা ব্যাপার আমি লক্ষ্য করলাম, কাল ঠিক যেই সময় এইখানে এসেছিলাম, অর্থাৎ দুপুরের শেষে, আজও কিন্তু ঠিক সেই দুপুরের শেষের সময়ই বারুইপুরের দরগায় যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়লাম। তারানাথ একটানা কথা বলে এবার চুপ করল। আবার পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট বার করে তাতে অগ্নিসংযোগ করে টানতে লাগলো। তার চোখে মুখে একটা অদ্ভুত ভাব দেখা যাচ্ছে, যেন সেই কথাগুলো মনে করে বলতে বলতে সেই সময়টায় চলে গিয়েছে সে। তার চোখ দুটো যেন বিস্ফারিত হয়ে রয়েছে, নিঃশ্বাস খানিকটা দ্রুত হয়েছে। সিগারেটে বড় বড় বেশ কয়েকটা টান দিল সে। কিশোরী বলল, কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, নিতাই, অতনু ওরা কেউ এসব কিচ্ছু বুঝতে পারছিল না কেন? আর তাছাড়া আপনি গল্পে প্রথমেই বলেছিলেন যে কোনো মৃত মানুষ জীবিত মানুষের মতো থাকছে, অথচ সে বুঝতে পারছে না। কিন্তু এতক্ষণে তো তেমন কিছুই মনে হলো না। তার মানে অতনুর বাবা কি মারা গিয়েছিল, তার কথাই বলছেন আপনি? সেই কথা বোঝার মতো সময় তখনও আসেনি। যাকে তারপরে যা বলছিলাম শোনো, আমি নিজেও কিছুই বুঝতে পারছিলাম না। তন্ত্র প্রক্রিয়ায় বোধহয় এই সমস্যার সমাধানের কাজে লাগবে। তখন হয়তো বুঝতে পারবো আসল ব্যাপারটা কি। আর তারপর তো কাউকে বাঁচাতে গেলে কিংবা কোনো বাঁধন মুক্তির জন্য পুনরায় আমি মন্ত্রতন্ত্রের কাজ করব। রাতের বেলা যাদের দেখতে পেয়েছি, দিনের বেলা তাদের অনুভূতি পর্যন্ত আমি বুঝতে পারছি না। আর ওই মেয়েটির বলা সেই বুড়ি কোথায় আছে তাও তো জানি না। গরুর গাড়িতে করে বারুইপুরে এসে যেখানটায় থামলাম, নিচে নেমে চারিদিকে তাকিয়ে প্রথমে কিছুই দেখতে পেলাম না। একদিকে ঢালু জমি নেমে গিয়েছে নিচের দিকে, সেই দিকে চাষের জমি রয়েছে, আর অন্যদিকে জঙ্গল। জঙ্গলের জায়গাটা বেশ বড়, তার ভেতর থেকে ছোট বড় বেশ কিছু গাছ ভেতরের দিক থেকে উঁকি দিচ্ছে বটে, তবে সেখানে কিছু দেখা যায় না। আমি বললাম, কি হলো, তোমাদের সেই দরগা কোথায় গেল? এইখানে কোথাও একটা দরগা ছিল বলেছিলে না? অতনু এগিয়ে এসে আঙুল তুলে দেখালো একদিকে। দেখতে পেলাম একটা বড় বট গাছ, তার পাশ থেকেই পায়ে চলার একটা রাস্তা চলে গিয়েছে। ব্যবহার না হওয়ায় অবশ্য এখন এখানে ছোট বড় ঘাস আর গাছপালা জন্মেছে, তবে অন্যান্য জঙ্গলের থেকে এই জায়গাটা একটু ফাঁকা। কবে এখানে দরগা ছিল, কবে এখানে লোকজন আসতো, সে কথা আমরা কিছুই জানি না সাধু বাবা। অনেকটাই জেনেছি আশেপাশের লোকেদের থেকে শুনে। তখনই আমরা সেই পথ ধরে এগিয়ে গেলাম। সূর্যটা তখন পশ্চিম আকাশের কাছাকাছি পৌঁছে গিয়েছে। আর একটু সামনে এগিয়ে এসে দরগার দেওয়ালের দিকে তাকাতেই আমি চমকে উঠলাম, আর সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল আজই যখন নিতাইয়ের মেয়েকে সেই বুড়ি এবং তার পেছনের সেই দেওয়ালটার কথা জিজ্ঞেস করেছিলাম, তখন সে বলেছিল, গোটা দেয়ালটা সবুজ হয়ে রয়েছে সাধু বাবা। সামনের দিকে একটা বড় গাছ, সে গাছে একটাও পাতা নেই। শুকিয়ে যাওয়া সেই গাছটায় যেন রাশি রাশি কালো চুল ঝুলছে। সেইখানে দাঁড়িয়ে অবাক হয়ে তাকিয়ে দেখলাম জঙ্গলের পেছনের দিকে সেই শুকিয়ে যাওয়া একটা মরা গাছ। তার ডালপাতা কোনো কিছুই নেই, একটা লম্বা গুঁড়ি মতো, আর তার চারিদিকে ছড়িয়ে আছে শুকনো হয়ে যাওয়া কাণ্ডগুলো। সেইগুলো এমনভাবে ছড়িয়ে রয়েছে যেন একটা মৃত কঙ্কালের হাত পা। আর তার পেছনে সবজেটে শ্যাওলা ধরে যাওয়া সেই দরগার দেওয়াল। ওরা জঙ্গল পেরিয়ে সেই দিকে এগোলো, আমিও ওদের পিছু পিছু গেলাম।
একটা ব্যাপার লক্ষ্য করে কিন্তু আমি অবাক হলাম। যেই দরগার কথা ওরা ভালো করে জানতো না, যেই দরগাতে কোনোদিন ওরা আসেনি, সেই দরগার দিকে ওভাবে এগিয়ে যেতে ওদের কারোরই যেন এতটা সংকোচ বোধ হচ্ছে না। বোধহয় বিপদে পড়লে মানুষ এমনটাই করে। ওদের পেছনে পেছনে আমিও গেলাম। চারকোনা বেশ বড় একটা ঘর। ভেতরের দিকে ঢুকলে ভাঙাচোরা দেওয়াল এবং তার সঙ্গে ধুলো ময়লা এই সমস্তই চোখে পড়ে। ভেতরটা কিন্তু বেশ বড়। একটু এগিয়ে গিয়ে ছোট ছোট কয়েকটা ঘর রয়েছে। বুঝতে পারলাম বাইরে থেকে যতটা ছোট বলে মনে হয়েছিল, জায়গাটা কিন্তু ততটা ছোট নয়। আসলে শ্যাওলা ঢাকা দেওয়ালগুলো দরগাটাকে চারপাশ থেকে ঘিরে রেখেছে। ছোট ছোট ঘর আর কয়েকটা উঁচু উঁচু বেদি, সবকিছুই শ্যাওলায় ঢেকে রয়েছে। কোথাও এমন কিছুই নেই যেটা দেখে আমি বুঝতে পারবো এখানকার সাথে ওই অদ্ভুত ব্যাপারগুলোর কোনো সংযোগ রয়েছে কিনা। যাই হোক, ঘরের মধ্যে ঘুরতে ঘুরতে বাইরের দিকে বেরোবো, এমন সময় নিতাই বলল, ওই দিকটায় একটা কুঁয়ো না কি যেন মনে হচ্ছে না? নিতাইয়ের কথা শুনে সেই দিকেই এগিয়ে গেলাম। ভেতরটা অন্ধকার। আসলে দেওয়াল আর মাথার উপরে ইঁট সুরকি দিয়ে এবং তার সঙ্গে আরও কি দিয়ে যে ছাউনির মতো করা হয়েছে বুঝতে পারছিলাম না। যে সময়ের কথা বলছি তখন মাথার উপর খড়, টালি এই সমস্তর ব্যবস্থাই করা হতো। পাকা ছাদ এখন তোমরা যেমন মাঝে মাঝে দেখতে পাও, তেমন ব্যবস্থা কিন্তু সব জায়গাতে হতো না। তাছাড়া জঙ্গলের মধ্যে এমন দরগা তখন খড় কিংবা ডালপাতা দিয়েই ছাওয়া থাকত। কিন্তু এইখানে যেন অদ্ভুতভাবে মাথার উপর শক্ত কিছু দেওয়া ছিল। শ্যাওলা এমনভাবে জমাট বেঁধেছে যে সেটা ঠিক কী তা ভালো করে বোঝা যায় না। অতনু আর নিতাইয়ের সঙ্গে সেই কুঁয়োর দিকে এগিয়ে গেলাম। আর ঠিক এমন সময় একটা অদ্ভুত কাণ্ড ঘটল। মনে হলো এই অন্ধকারের ঘরের ভেতরে কারা যেন ছিল। আমি ঢোকার সঙ্গে সঙ্গে তারা মুহূর্তে আমার পায়ের শব্দ বুঝতে পেরে অন্ধকার দেওয়ালের ভিতরে কোথায় যেন সরে গিয়েছে। অতনু আর নিতাই সামনে ছিল। তারা বোধহয় শব্দটা শুনতে পেয়েছে। অতনু বলল, একটা পায়ের শব্দ শুনতে পেলেন সাধু বাবা? একটা অদ্ভুত পায়ের শব্দ শুনতে পেলাম না? কারা যেন ছুটে গেল সামনে থেকে। এমন সময় আমিও একটা কথা মনে করে ভারী আশ্চর্য হয়ে গেলাম। একমাত্র অতনু এবং নিতাইয়ের বাড়িতেই সেই কালো অদ্ভুত ছায়ামূর্তি ঢুকেছে। যারা ওদের পেছনে পেছনে গিয়েছে, কিন্তু কোথায় যেন একটা খটকা লাগছিল। কোথায় যেন একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছিলাম না। হঠাৎ করে আমার মনে হলো আমার কানের কাছে কারা যেন ফিস ফিস করে কথা বলছে। তাদের সেই কথার অর্থ আমি কোনো কিছুই বুঝতে পারছি না বটে, কিন্তু আশেপাশে যারা এসে হাজির হয়েছে তারা যে মোটেই মানুষ নয় সেটা আমি বুঝতে পারছি। নিতাই একটু আগে পর্যন্ত আমার সামনে ছিল, কিন্তু এখন হঠাৎ করেই যেন ওদের আর দেখতে পেলাম না। বাইরের দিকে তাকাতেই যে এই দরজা দিয়ে আমরা ভেতরে ঢুকেছি সেই জায়গাটায় চোখ পড়ল। সেখানে যদিও কিছু চোখ পড়ল না, ফাঁকা। সূর্যটা পশ্চিম আকাশে প্রায় ঢলে পড়েছে। অন্ধকার ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। সঙ্গে করে আলোও আনা হয়নি। অন্ধকারের মধ্যেই ভেতরে আটকে গেলে যে কি বিপদ হবে সেটা বুঝতে পারছি। তাড়াতাড়ি বাইরে যাওয়ার জন্য বেরোতে যাব, এমন সময় একটা অদ্ভুত দৃশ্য দেখে আমার দুটো পা যেন সেই ধুলো আর ময়লার মধ্যে আটকে গেল। দরজা দিয়ে বাইরে যাওয়ার যে পথটা, ঠিক সেইখানে এসে দাঁড়িয়েছে সেই বুড়িটা, যার কথা নিতাইয়ের মেয়ে বলেছিল। তার কালো চুল, কালো শাড়ি দিয়ে ঢাকা রয়েছে, গোটা গায়ে কালো শাড়ি ছাড়া আর কিচ্ছু নেই। মুখের চামড়া ঝুলে এসেছে। মুখের ভেতরে যে দাঁত নেই তা ভালো করেই বোঝা যায়। ঠোঁট মুখ ভেতর দিকে ঠেসে বসে গিয়েছে। চোখে কালো কালো কালি পড়েছে এবং তার মধ্যেই কোটরের ভেতরে ঢুকে আছে দুটো চোখ। তার মুখটা আমি এখনো দেখতে পাচ্ছি, কারণ সে সবেমাত্র ভেতরের দিকে ঢুকতে শুরু করেছে। তার মুখের উপর শেষ বিকেলের অল্প অল্প আলো পড়ছে। তার হাতে একটা লাঠি, আর তার সঙ্গে দেখতে পেলাম তার মাথার লম্বা চুলগুলো মাটিতে লটকাতে লটকাতে ভেতরের দিকে চলে আসছে। আর আশ্চর্য হয়ে দেখি
বুড়ির পেছনের দিকে সেই মরা গাছটা কখন যেন তার পেছনেই এসে দাঁড়িয়েছে। বুড়ি এবার অদ্ভুতভাবে হেসে উঠে বলল, বুঝতে এসেছিস কাউকে? পারবি না। এখানে একবার কেউ আসলে তাকে আর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। চলে যা এখান থেকে, চলে যা, এখনো সময় আছে। চলে যা, চলে যা। একবার অন্ধকারে নামলে তারপরে আর কিছুই হবে না। ওই মেয়েটাকে আমার কাছে দেখেছি, এই আসেনি। ওই বুড়োকেও দেখেছি, এও আসেনি। ওদের কাউকে বাঁচাতে পারবো না, কিন্তু তোকে পারবো। হঠাৎ করে মনে হলো সেই বুড়ির চোখে জল, সেই কুঁতকুঁতে কোটরের ভিতরে ঢুকে যাওয়া চোখের ভেতর থেকে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে। সেই ইট পাথর সুরকি দিয়ে তৈরি করা সেই দরগার দেওয়ালের গায়ে হাত রেখে সে বলল, ভালো ছিল, সব সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। ওখান থেকে বেরিয়ে আয় বলছি। কিন্তু আমি তো একা আসিনি এখানে, আমার সঙ্গে অতনু, নিতাই ওরাও এসেছিল। ওদের কোথাও দেখতে পাচ্ছি না তো, ওরা কোথায় গেল? বুড়ি খিলখিল করে হেসে উঠল। তার পেছনে থাকা সেই মরে যাওয়া শুকিয়ে আসা গাছটার দিকে তাকিয়ে অদ্ভুত গলায় বলল, কি বলে শুনেছি? ওরা নাকি বেঁচে আছে। ওরা তো আগেই মরেছে। তুই জানিস না এই জায়গা ভালো নয়। এ হলো বারুইপুরের দরগা। কত মানুষ এই মাটির তলায় চাপা পড়ে আছে, সে কথা তুই জানিস না? তার কথায় কি যেন একটা ছিল। আমি সেইখান থেকে বাইরের দিকে বেরোতে শুরু করেছি, এমন সময় সেই ফিস ফিস শব্দগুলো আবার আমার কানের কাছে এসে ধাক্কা দিল। মনে হলো নিতাইয়ের গলা শুনতে পেলাম। নিতাই প্রায় চিৎকার করে বলছে, সাধু বাবা কোথায় চলে যাচ্ছেন? সাধু বাবা, ও সাধু বাবা, এই যে আমরা এখানে, এইদিকে আসুন। নিতাইয়ের কণ্ঠ শেষ হবার সঙ্গে সঙ্গে শুনতে পেলাম আস্তে আস্তে অতনু বলছে, এই যে কুয়োটা আছে এদিকে, এখানে আসুন, এখানে সব কিছু আছে। এবার বুঝতে পেরেছি এখানে কি আছে। আসুন না, আসুন, আপনাকেও দেখাবো। কিন্তু মাথার মধ্যে আমাকে যেন কেউ বলছে ওইদিকে যাওয়াটা ঠিক হবে না। নিতাই, অতনু, ওরা সবাই কিছু একটা আমার থেকে লুকিয়ে রাখছে। ওই বুড়ি কিন্তু আর সেখানে দাঁড়ায়নি। কথাটা বলেই পেছনের দিকে হাঁটতে শুরু করেছে। পেছনে তাকিয়ে সেই শুকিয়ে যাওয়া গাছটাকেও আর দেখতে পেলাম না। আমি তাড়াতাড়ি বাইরের দিকে বেরোতে যাব, এমন সময় একটা চাপা গলা যেন আমার কানের পাশ থেকে ভেসে এলো। পেছনের দিকে তাকাতেই মনে হলো অন্ধকারের মধ্যে একটু আগে যেখানে দাঁড়িয়েছিলাম আমি, ঠিক সেইখানে কেউ একটা এসে দাঁড়িয়েছে। একজন নয়, বেশ কয়েকজন। মনে হলো যেন তাদের মধ্যে অতনু আর নিতাইকেও আমি দেখতে পেলাম। বাইরে বেরিয়ে আসতেই দেখি সূর্য ডুবে গিয়েছে অনেকক্ষণ। সেই দরগার চারপাশটা অন্ধকারে ভরে গিয়েছে। বুড়ি একটু এগিয়ে গিয়ে জঙ্গলটার সামনে দাঁড়িয়েছিল। আমাকে বেরোতে দেখে বলল, ওই মেয়েটার কাছে যখন তুই গিয়েছিলি তখন বুঝতে পেরেছিলাম, তুই আসবি। আর তার জন্যই তো তোকে আমি দেখা দিয়েছিলাম। এত কিছুর পরেও যে তুই বুঝতে পারবি না
সে কথা কে জানতো বল দেখি। আমি অবাক হয়ে তাকিয়ে রয়েছি তার দিকে। তার চোখের কোণে জল চিকচিক করছে, মুখে একটা অদ্ভুত হাসি। তার মুখে দাঁত নেই। দাঁত না থাকলে কথা বলতে গেলে যেমন অসুবিধা হওয়ার কথা, তেমন কিন্তু অসুবিধা হচ্ছে না তার। আমি কেমন ভ্যাবাচাকা খেয়ে গিয়েছিলাম। আমি তারানাথ তান্ত্রিক। তন্ত্রমন্ত্রের অনেক গুপ্ত বিষয় আমার জানা আছে। চরম বিপদের মুহূর্তে পড়েও আমি সাহস হারাই না। কিভাবে সেই বিপদ থেকে উদ্ধার পেয়ে আসতে হবে সে কথাও আমার ভালো করেই জানা আছে। কিন্তু এইখানে যেন সবকিছু কেমন হয়ে গিয়েছিল। আমি কেমন বোকার মতো প্রশ্ন করলাম, কিন্তু কিন্তু তুমি কে? আর এইখানে হচ্ছেটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি এখানে অনেক আগে ছিলাম। এখানে যখন সত্যিকারের দরগা ছিল তখন আমি এখানে থাকতাম। এই দরগার কাছে ছিল এক পীর বাবা। আমার কুলে তো কেউ ছিল না। এই পীর বাবার কাছে আমি থাকতাম। এখানে দরগা তখন এত বড় ছিল না, কয়েকটা কবর ছিল। তার পাশেই দরগা তৈরি করে পীর বাবা এখানে থাকতো। জঙ্গলের উত্তরের দিকে তখন কয়েক ঘর মুসলিমদের বাস ছিল। তারাই এখানে আসতো। পীর বাবা কোন ধর্মের লোক একথা কিন্তু কেউ জানতো না। দরগা এসে হঠাৎ করে একদিন এসে জুটেছিল। আমিও তার কাছে এসে পড়েছিলাম। আমারও নিজের মনে নেই আমি কোন ধর্মে ছিলাম। তখন এখানকার লোকেরা সেসব আবার কিছু মনে করতো না। আমরা এখানে অনেক ভালোভাবেই কাটাতে লাগলাম। কিন্তু মাঝে মাঝে চোরেদের দল আমাদের এখানে আসতো। ভয় দেখিয়ে টাকা পয়সা এটা ওটা নিয়ে যাওয়ার চেষ্টা করতো। পীর বাবা তাদের সবাইকে বারণ করতো, কিন্তু ওরা কেউ শুনতো না। তারপর সময় বাড়তে লাগলো। ধীরে ধীরে এখানকার অবস্থা জমিদারের নজরে পড়ে। এই দরগার চারপাশটা আস্তে আস্তে ভালো করে তৈরি হলো। পীর বাবার তখন বয়স হয়েছে, সে আমায় এখানেই রাখলো। কিন্তু পীর বাবা অনেক কিছুই জানতো, অনেক কিছুই বুঝতে পারতো। মরার আগে সে কিছু ক্ষমতা আমায় দিয়ে যায়। তারপর থেকে আমি এইখানে থাকতুম। কত মানুষ ওই মাটির তলায় শুয়ে রয়েছে এই কথা আমি জানি। পেছনের দিকে জঙ্গলে কত ধর্মের কত মানুষ যে চোরেদের হাতে পড়ে তারপর জীবন হারাতো। জঙ্গলের পথে লোকেরা এলে তাদের ওরা ধরে আনতো। তারপর তাদের মেরে এই মাটির তলায় চাপা দিয়ে দিত। সকলেই কিভাবে যেন এসে জমা হতো এই দরগার চারপাশে দেওয়ালের মাঝে। ওদের সবাইকেই আমি সাবধানে রাখতাম। কিন্তু ওই সমস্যাটা হলো আমার মৃত্যুর পরে। কথাটা শুনে আমি তাকালাম সেই বুড়ির দিকে। সে চুপ করে একভাবে দাঁড়িয়ে কথাগুলো বলে চলেছে। চারপাশে অন্ধকার নামতে শুরু করেছে। দেহবন্ধন করার কথা আমার একবারও মনে পড়ল না। কেন জানি মনে হচ্ছিল এই বুড়ির কাছে যতক্ষণ আমি রয়েছি ততক্ষণ আমার কোনো ক্ষতি হবে না। গোটা শরীর আমার শিরশির করছিল। সবকিছুই মাথার উপর দিয়ে যাচ্ছিল। কোনো কিছুই আমি বুঝতে পারছিলাম না।
শুধু সেই বুড়ির কথাগুলো আমি মন দিয়ে শুনছিলাম। তারপর এলো এই রাত। এ রাতে আমি মারা গেলাম। আমি মারা যেতেই ওরা সবাই বেরিয়ে এলো মাটির তলা থেকে, কিন্তু বাইরে কেউ যেতে পারলো না। আমি মৃত্যুর আগে এই দরগার চারপাশে এক বাঁধন রেখে গিয়েছিলাম। সে বাঁধন কাটিয়ে কেউ বাইরে যেতে পারবে না। কিন্তু ওদের আবার ক্ষমতা অনেক বেশি। এই ক্ষমতা কাজে লাগিয়ে রাতের অন্ধকারে এই দরগার আশেপাশে আসা মানুষদের মনে ভ্রান্তি তৈরি করতে পারে, মানে ভুলিয়ে ভালিয়ে ওদের টেনে আনতে পারে এই দরগার ভেতরে। আর তারপর একবার ভেতরে আনতে পারলে তারপর যে কি হবে সে কথা তুই বুঝতেও পারবি না। বুড়ির কথা শুনে সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল সেই অতনুর বাবার মুখের ভেতর থেকে কালো মূর্তিটা তার জিভ টেনে বের করে নেওয়ার চেষ্টা করছিল। কতটা ভয়ঙ্কর সেই দৃশ্য। বুঝতে পারছি বুড়ি বোধহয় আমার মনের কথা বুঝতে পেরে হেসে উঠে বলল, ওইটুকু তো অতি সামান্য ব্যাপার। আমি তারপর থেকে এই জায়গা ছেড়ে যেতে পারিনি। বাঁধনের জন্য আমি নিজেও ভেতরে যেতে পারি না, ওই আশেপাশেই থাকি। কিন্তু যখনই বুঝতে পারি কেউ না কেউ বিপদে পড়তে চলেছে, তখনই তার কাছে পৌঁছে যাই, তাকে আটকাবার চেষ্টা করি। যেই চুল তুই দেখেছিস সে হলো আমার মাথার চুল। ওই মেয়েটিকে ওই বুড়োকে আমি চুল দিয়ে বাঁধার চেষ্টা করি। যতক্ষণ ওরা আমার কাছাকাছি থাকে ততক্ষণ ওদের কোনো ক্ষতি হবে না। কিন্তু সব সময় তো আর পারিনি। সেদিন তোকে আমি আটকাতে চেয়েছিলাম ওই ঘরে যাওয়ার থেকে, কিন্তু তুই তো আমার কথা শুনিসনি। ওর মধ্যে ক্ষমতা আছে তাই তোকে আমি আটকাতেও পারিনি ভালোভাবে। বুড়ির কথা শুনে মনে পড়ে গেল জানলা দিয়ে ঘরের ভেতরে দেখার সময় পায়ের কাছে সেই অদ্ভুত জিনিসটা আর তার টান আমি অনুভব করেছিলাম, কিন্তু পরে সেটা সরে যায়। কিন্তু এইসব কিছু মিটবে কি করে? মানে অতনু আর নিতাইয়ের তাহলে কি হয়েছে? ওর মেয়ে আর ওর বাবার উপরে যে বারবার আক্রমণ করতে চায় সেটাই বা কে? আজকে থেকে ও সব কিছু আর হবে না, বুঝলি? আজ থেকে সব কিছু ঠিক হয়ে যাবে। তাদের সঙ্গে করে নিয়ে যাওয়া ওই দুটো অপশক্তি তো আজ ভেতরে ঢুকে গিয়েছে। ওদের আটকাবার জন্যই তো তোদের আমি ভেতরে ঢুকতে দিয়েছিলাম। আমি অবাক হয়ে গেলাম, বললাম, তার মানে? যেদিন রাতে ওই অতনু আর নিতাই এই পথে এসেছিল সেদিন রাতেই ওরা মারা পড়েছে। এখান থেকে ওরা ফিরে যায়নি, গিয়েছিল ওদেরই ওই শরীরের মধ্যে এখানে থাকা দুটো অপশক্তি। ওরা এমন ভাবে ছিল যাতে ওরা সারাটা দিন নিজের মতো করে থাকতে পারে, কিন্তু রাতের অন্ধকার হলে ওদের শরীর থেকে বেরিয়ে আসবে ওই দুই শক্তি। তারপর ওদের পরিবারের মানুষদের একটু একটু করে নিজেদের খাবারে পরিণত করবে। ওরা রক্ত খায়, মৃত মানুষ বেঁচে থাকার জন্য রক্ত খায়।
কোথায়? রক্ত? তার মানে ওই কবিরাজ মশাই যে বলেছিলেন নিতাইয়ের মেয়ে এবং অতনুর বাবার শরীর থেকে একটু একটু করে রক্ত কমে যাচ্ছিল, তাহলে কি সে এরকম কিছুরই আভাস দিয়েছিল? আমার মাথা কাজ করছিল না। রাতের অন্ধকার ধীরে ধীরে নেমে আসতে শুরু করেছে। ভেতরের দিক থেকে কারা যেন একসঙ্গে ফিস ফিস করে কথা বলছে, কখনো চিৎকার করে উঠছে, আবার কখনো কখনো বাঁচাও বাঁচাও করে নিতাইয়ের গলা আমি শুনতে পাচ্ছি। সেই বুড়ি এবার তার হাতের সেই লাঠিটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এই লাঠিটা একবার ধর দেখি। ভদ্র ছেলের মতো আমি তার লাঠিটা ধরার সঙ্গে সঙ্গেই যেন আমার গায়ে একটা প্রচণ্ড ধাক্কা লাগলো। আর সঙ্গে সঙ্গে একটা আশ্চর্য ব্যাপার আমি লক্ষ্য করতে পারলাম। দেখলাম কখন যেন আমি এসে দাঁড়িয়েছি সেই বটগাছটার তলায়। পথের কাছে যে বটগাছটা ছিল ঠিক সেইখানে। সামনের দিক থেকে কিসের যেন একটা শব্দ শুনতে পেলাম। দেখি একটা গরুর গাড়ি ছুটে আসছে। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম সেইখানে। গরুর গাড়িটা আরো খানিকটা সামনে আসতেই সেই গাড়ির দিকে নজর পড়তেই বুঝতে পারলাম গাড়ি চালাচ্ছে নিতাই। নিতাই? কিন্তু কিন্তু নিতাই এখানে কোথা থেকে এলো? আর নিতাইয়ের গাড়ির পেছনে যেন আরেকটা কেউ আছে। ওই তো। ঠিক এমন সময় আমার পেছন দিক থেকে একটা জলদ গম্ভীর গলায় কে যেন বলে উঠল, ওদের আমি বারণ করেছিলাম সাধু বাবা, এ পথে ঢোকার আগেই বারণ করেছিলাম, কিন্তু ওরা আমার কথা একবারও শুনল না। যদি শুনতো তাহলে এমন কিছুই হতো না। পেছনের দিকে তাকিয়ে দেখি খালি গায়ে একটা ধুতি পরা, হাতে লাঠি আর মাথায় লাল কাপড় বাঁধা কেউ একটা আমার থেকে একটু দূরে দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ করে সামনের দিকে ধড়াম করে একটা শব্দ শুনতে পেয়ে তাকিয়ে দেখলাম যেই গাছের তলায় আমি দাঁড়িয়ে রয়েছি সেই গাছের মস্ত বড় একটা ডাল ভেঙে রাস্তার উপরে গিয়ে পড়ল। আর গরুর গাড়িটা ঠিক সেই সময় সেখানে এসে পড়ায় সেটা থমকে দাঁড়ালো। আর তারপরেই শুনতে পেলাম অতনুর গলা। অবাক হয়ে দেখি অতনু বলছে, আবার কি হলো? আরে একটা গাছের ডাল ভেঙে পড়েছে। কি হচ্ছে দাদাবাবু? মাটিতে নামবেন না কিন্তু। অবাক হয়ে বুঝতে পারলাম নিতাই আর অতনুর মধ্যে সেদিন রাতে যে কথাগুলো হয়েছিল সেই কথাগুলোই শুনতে পাচ্ছি আমি। আর তারপরেই লাফিয়ে নিচে নামলো অতনু। সে এগিয়ে এসে গাছের ডালটাকে ধরে হাত দিয়ে টানতে গিয়ে বলে উঠল, আরে নিতাই, তাড়াতাড়ি নেমে এসো, এই ডালটাকে সরিয়ে দিয়ে তারপরে যাই, না হলে। নিতাই নিচে নেমে একটু এগিয়ে গিয়ে কি যেন বলল, তারপরে ভয় পেয়ে ছিটকে গিয়ে উঠে পড়ল গাড়ির উপর। আর ঠিক এই সময় একটা ব্যাপার লক্ষ্য করলাম, নিতাই আর অতনু দুজনেই যেন সোজা হঠাৎ করে তাকিয়েছে আমার দিকে। তাদের চোখগুলো সেই সাদা দুধের মতো ধবধবে টলটলে, কিন্তু না, আমার দিকে নয়, ওরা সোজা তাকিয়েছে আমার থেকে পেছনের দিকে সেই রাস্তাটায়, যার ওপারে জঙ্গলের মধ্যে সেই শ্যাওলা ঘেরা সবুজ পুরনো পরিত্যক্ত দরগা। আমার পেছনে দাঁড়িয়ে থাকা সেই লোকটা বলল, মৃত কোনো মানুষ হলে ওরা তাদেরকে সম্মান করে ফেলে, তারপর নিয়ে আসে এই দরগার ভেতরে। আর একবার যদি নিয়ে আসতে পারে তারপর যে কি হয় তা আপনি বুঝতে পারবেন না। লোকটাকে আর দেখতে পাচ্ছি না, সে পেছনের দিকে সরে গিয়েছে। আমি দেখলাম অতনু আর নিতাই হাঁটতে হাঁটতে সেই পথ ধরে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছে। আমি তাদের বারণ করব, কিন্তু কোনো লাভ নেই। এগুলো ঘটে যাওয়া অতীতের কোনো একটা ঘটনা, যা সেই বুড়ির সাহায্যে আমি দেখতে পাচ্ছি। অনেকক্ষণ পর অতনু আর নিতাই ফিরে এলো। এখন তাদের চোখের মনি কিন্তু আগের মতো নয়, চোখ বন্ধ। তাদের হাত দুটো সামনে ঝুলে পড়েছে, মুখটা হাঁ করা। তারা এগিয়ে গিয়ে সেই গাড়িতে উঠে বসল। আর তারপরেই দেখতে পেলাম ডালটা কখন যেন সরে গিয়েছে। আসল কথা হলো, সেই দিনের সেই ঘটনার পুনরাবৃত্তি আমি দেখতে পেলাম। শুধু যেটুকু ওরা বলেনি সেইটুকু আমি দেখলাম এখন। হঠাৎ একটা ঝটকা অনুভব করতেই দেখলাম বুড়ি তার লাঠিটা হাত থেকে সরিয়ে নিয়েছে। বললাম, কিন্তু কিন্তু তাহলে এতগুলো দিন ওরা বাড়িতে ছিল,
প্রায় 1 সপ্তাহের উপরে হবে। আর তাছাড়া আমিও তো ওদের সঙ্গেই ছিলাম, কখনোই তো কোনো কিছু বুঝতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, অতনুকে 2-1 দেখে আমার অদ্ভুত মনে হয়েছিল, কিন্তু সব কিছু বোঝা যায় না রে মূর্খ, সব কিছু বোঝা যায় না। সব কিছু বুঝতে পারলে তো হয়েই যেত। এমন অনেক কিছু আছে যা বোঝা যায় না। এই দরকার ভেতরে দিনের বেলাতেও ঢোকা বারণ। ওইখানে ঢুকলে একবার যদি ওরা ধরতে পারে তাহলে নেহাত তোর কিছু ক্ষমতা আছে। তাই না হলে ওখানে ঢুকে আর তুই বেরোতে পারতিস না। ওরা দুজন তোকে ইচ্ছে করে ওখানে ঢুকে নিয়ে গেছিল। এইবার বুঝতে পারছিস তুই? মনে পড়ে গেল, তাই তো, ওরা তো সাবলীলভাবেই ভেতরে ঢুকেছিল। তখন খটকা লাগলেও পরে বুঝতে পারিনি। তাছাড়া ভেতর থেকে বাইরে চলে আসবো ঠিক করেছিলাম যখন, তখন তো সেই অন্ধকারে কুয়োর মতো কিছু একটা আছে বলে নিয়ে গিয়েছিল ওরা। আসলে ওটা কুয়ো নয়, মাটিতে গর্ত হয়েছিল, যেন ওই মাটির গর্তের ভেতর থেকে কিছু একটা বেরিয়ে এসেছে, কিংবা কিছু একটা রাখা হয়েছে সেখানে। স্পষ্ট বুঝতে পারছিলাম সেই মাটির তলায় আসলে কি রাখা হয়েছে। সেখানে গেলেই দেখতে পারবো। পাশাপাশি হয়তো চুপ করে অদ্ভুতভাবে শুইয়ে রাখা হয়েছে অতনু আর নিতাইয়ের পচে গলে যাওয়া দুটো মৃতদেহ। কারণ সেই 10 দিন আগে যে মানুষ মারা গিয়েছে তাদের মৃতদেহ তো আর এখন টাটকা থাকবে না। আর তারপরেই মনে হলো, আমি এখন বুঝতে পারছি নিতাইয়ের মেয়ে আর অতনুর বাবার শরীর থেকে কে রক্ত বার করে নিয়েছিল। ক্লান্ত শরীরে নিচের দিকে নেমে এসে একবার পেছনে তাকিয়ে দেখলাম সেই লোকটা এখন আর নেই। তার জায়গায় বুড়ির পাশেই যেন দাঁড়িয়ে রয়েছে সেই শুকিয়ে যাওয়া গাছটা। একবার মনে হলো, এই গাছটাই কি তাহলে কোনোভাবে? তখনই বুড়ি বলল, আর ফেরার দরকার নেই। এখান থেকে চলে যা, চলে যা। এখানে তোর আর থেকে কোনো লাভ নেই। ওদের কাউকে কিচ্ছু বলিসনি, তাহলে ওরা দুঃখ পাবে। ভেবেছিলাম গ্রামে ফিরে অতনুর বাবাকে এবং অন্তত নিতাইয়ের বউকে সবকিছু বলবো, কিন্তু বুড়ি বারণ করায় আর তা করতে পারলাম না। মনে পড়ল, অতনু বলেছিল ওই পথে যারা ভয় পেয়েছিল তারা বেশ কিছুদিন পরে নিরুদ্দেশ হয়ে গিয়েছে। এইবার বুঝতে পারলাম তাদের নিরুদ্দেশ হওয়ার কারণ। সবকিছুই যেন পরিষ্কার হয়ে যাচ্ছিল দিনের আলোর মতো। গরুর গাড়িটা চোখে পড়ল, সেটা সেখানেই থাক। আমি হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম গ্রামের দিকে। শেষ রাত্রের দিকে গ্রামে ঢুকে একজনকে ডেকে তুলেছিলাম। তাকে অল্প কথায় সব বুঝিয়ে দিয়েছিলাম। অতনু আর নিতাই আর ফিরবে না। বারুইপুরের দরগার ভেতরে তারা ঢুকে কোনোভাবে হারিয়ে গিয়েছে। এই খবরটা তাদের বাড়িতে দিয়ে দিতে বলেছিলাম। জানি বুড়ি বারণ করেছিল, কিন্তু তবুও আমার মন মানছিল না। সে অবাক হয়ে তাকিয়েছিল আমার দিকে। অতনু নিতাইয়ের সঙ্গে সে আমায় আগেই দেখেছিল, কিন্তু তার ভ্যাবাচাকা ভাব কাটার আগেই আমি সেই গ্রাম ছেড়ে চলে এসেছিলাম। তার মানে আপনি বলতে চাইছেন বারুইপুরের দরগার ভেতরে ওই দুজনের মৃত্যু হয়েছিল। তাহলে বাড়িতে যেগুলো ছিল সেগুলো কি? ওদের শরীরের মধ্যে ওই দরগার মাটি থেকে এমন কোনো শক্তি বাসা বেঁধেছিল যা আসলে মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে। ওদের শরীরকে কাজে লাগিয়ে ওরা অতনুর বাবা এবং নিতাইয়ের মেয়ের শরীর থেকে রক্ত শুষে নিয়েছিল। আমি যেমন দেখেছিলাম অতনুর বাবাকে, ঠিক তেমনটাই হয়তো নিতাইয়ের মেয়ের ক্ষেত্রেও হয়েছিল। আর সেই রক্তের জন্যই তাদের মৃতদেহে কোনো পচন ধরেনি। সেই শরীরটাও ভালো ছিল, কিন্তু আমি তাদের সঙ্গে থেকেও একবারও কোনো কিছু অনুভব করতে পারিনি। ফেরার পথে অনেক কিছু মনে হচ্ছিল। রেল স্টেশনের কাছে আমার চোখের দিকে তাকিয়ে হঠাৎ করে অতনুর চমকে ওঠা, বা বিছানায় অতনুর সেই সাদা দুধের মতো ধবধবে টলটলে চোখ দেখা, আরো অনেক কিছু। কিন্তু তখন আর কি হবে? বারবার মনে পড়ছিল নিতাই বলছে, আমার মেয়েটাকে বাঁচান সাধু বাবা, আমার মেয়েটাকে বাঁচান। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না।
তখন সূর্য পূর্ব আকাশে উঠতে শুরু করেছে। আমি সামান্য হেসে পথে হাঁটতে শুরু করলাম। কেমন বোকা আমি, তাই হয়তো নিজেও বুঝতে পারিনি সে মারা গিয়েছে। তারপর সেই গ্রাম ছেড়ে চলে এসেছিলাম। একটা গরুর গাড়ি স্টেশনের পথে যাচ্ছিল, তাকে বলে স্টেশন পর্যন্ত এসে সকালের রেলগাড়ি ধরে লক্ষ্মীপুর থেকে রওনা দিয়েছিলাম আরও উত্তরের দিকে। কথা শেষ করে তারানাথ চুপ করল। আমি বললাম, আর সেই বারুইপুরের দরগার ব্যাপারটা কি হলো? সেখানে আসলে কি হয়েছিল সে কথাই তো জানা হলো না। বুড়ি কথায় কথায় জঙ্গলের ডাকাতের কথা বলেছিল। নিতাইও আমায় একবার কথায় কথায় বলেছিল, সেটা অনেক আগের কথা। সেই ডাকাতের দলই বোধহয় মানুষ মেরে দরগার পেছনের দিকের মাঠে কবর দিত, আর সেই অতৃপ্ত আত্মারা একসঙ্গে জড়ো হয়ে কোনোভাবে দরগার মাটিকে অভিশপ্ত করে তোলে। পীর বাবা এবং ওই বুড়ি মারা যাওয়ার পর তারা অপ্রতিরোধ্য হয়ে ওঠে, কিন্তু বুড়ি সেই কথা বুঝতে পেরে ব্যবস্থা করে গিয়েছিল। সেই কথা তো তোমাদের বলেইছি, কিন্তু তারপরেও যে এমন অশুভ শক্তি কি করতে পারে সেটা আমি নিজের চোখেই দেখেছি। তারানাথকে আজকে আর কিছু বলতে হলো না। আমরা উঠে পড়লাম। বাইরের বৃষ্টিটা কমে এসেছিল। শুধু উঠতে উঠতে কিশোরী প্রশ্ন করল, কিন্তু আপনি একবারও কোনো কিছু বুঝতে পারলেন না কেন? বিশেষ করে সেই দরগার ভেতরে ঢোকার পরেও তো আপনার বোঝার দরকার ছিল। মনে হলো তারানাথ যেন হঠাৎ করে চুপ করে গেল। কিছু একটা বলতে গিয়েও বলল না। আমরা বেরিয়ে এলাম। আর কথা না বাড়ানোই ভালো, অনেক হয়েছে। এমন একটা অদ্ভুত গল্প শুনে আমাদের কিন্তু বেশ ভালোই লাগলো। মনে মনে স্থির করলাম, এর পরদিনও আবার এমনই একটা ভয়ঙ্কর বিপদের গল্প শুনতে হবে। একটু একটু করে আবার বৃষ্টি নামছিল। আমরা তাড়াতাড়ি এগিয়ে গেলাম। ট্রাম ধরতেই হবে, না হলে কলকাতার রাস্তায় আবার জল জমতে শুরু করলেই। শুনছিলেন তারানাথ ও বারুইপুরের দরগা। তারানাথের চরিত্রে অমিত, বিভিন্ন চরিত্রে সায়ন, বর্ণক, জ্যোতির্ময়, সৌর, প্রণীত, সুরজিতা, সৌমিতা, সোমা, সৌম্যজিৎ। সমগ্র গল্পের কণ্ঠাভিনয় নির্মাণ করেছে ঋতুরা স্টুডিও। সমগ্র গল্পের কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 FPS স্টুডিও। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। আর গল্প শুনে আপনার কেমন লাগলো, আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে আগামী সপ্তাহে আবারও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড।